ইংলিশ লিটারেচার রোমান্টিক পিরিয়ডে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমাদের লাইফে যেরকম রোমান্টিক পিরিয়ডটা খুবই স্বল্প, ইংলিশ লিটারেচার রোমান্টিক পিরিয়ডটাও খুবই স্বল্প। 1798 সাল থেকে 1832 পর্যন্ত মাত্র 34 বছর। তো রোমান্টিক পিরিয়ডটা খুব স্বল্প হলেও, মাত্র 34 বছর হলেও, এই পিরিয়ডে এত বড় বড় কবি সাহিত্যিকরা জন্মগ্রহণ করেছিলেন এবং তাদের লেখা দ্বারা আমাদেরকে এত বেশি ঋদ্ধ করেছিলেন যে তাদের নামে আমরা একটা এজের নাম দিয়েছি রোমান্টিক পিরিয়ড। আমরা প্রথমে জানবো যে ক্লাসিক পিরিয়ড থেকে রোমান্টিক পিরিয়ড যে আসলাম, তো এই ক্লাসিসিজম রোমান্টিসিজমের মধ্যে পার্থক্যটা কী? ক্লাসিসিজমের মধ্যে সব কিছু সাজানো গোছানো একটা অর্ডার আছে, হ্যাঁ। রোমান্টিসিজমের মধ্যে কোনো অর্ডার নাই, এখানে হচ্ছে মেইনলি ফিলিংস, যে আমার অনুভূতিটা কী সেটা এখানের মধ্যে প্রকাশ করব। ক্লাসিসিজমের মধ্যে সব কিছুর মধ্যে একটা ঐক্যতান আছে, হারমোনি আছে, মিল আছে, কিন্তু এখানে কোনো মিল নেই, এখানে ইমোশনটা মিললে প্রাধান্য পাবে। ক্লাসিসিজমের মধ্যে মেন হচ্ছে র্যাশনালিটি, মানে হচ্ছে যে বিবেক, আর রোমান্টিসিজমের মধ্যে হচ্ছে আবেগ, সেন্সেশন। তার মানে আমরা আজকে পড়ব মূলত আবেগ। আগে যেগুলো পড়ছিলাম ক্লাসিসিজম, সেখানে ছিল কি বিবেক, র্যাশনালিটি। ক্লাসিসিজমের মধ্যে আমরা মেইনলি হাংরি ছিলাম অবজেক্টিভিটির জন্য, আর রোমান্টিসিজমের মধ্যে সব কিছু হলো সাবজেক্টিভ। তো সাবজেক্টিভ অবজেক্টিভ কী জিনিস সেটা আমরা আসবো। ক্লাসিসিজমের মধ্যে আমাদের টার্গেট ছিল পারফেকশন, আইডিয়াল কোনো কিছু যেটা খুব সার্বজনীন, এটার্নাল। কিন্তু রোমান্টিসিজমের মধ্যে কিন্তু আমাদের এরকম অনেক কিছু, আমরা এরকম কথাবার্তা বলবো আজকের ক্লাসে, আমরা এরকম অনেক কিছু বলবো যেগুলো সামাজিক যে নিয়মকানুন এর বাইরে যাবে। যেমন ভাই বোনের মধ্যে যে প্রেম, এটা কিন্তু তোমার সামাজিক রীতিনীতি বা ধর্মীয় রীতিনীতির বাইরে। আজকে কিন্তু আমরা এমন কাব্যগ্রন্থ পাবো যেখানে যে ভাই বোনের মধ্যেও প্রেম হইতেছে, যেটা সামাজিক রীতিনীতির বাইরে বা ধর্মীয় আবেগের বাইরে। তো আমি তোমাদের বলছিলাম যে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ জিনিসটা কি। দেখো, আমরা যখন কোনো একটা কিছু নিয়ে যখন প্রশ্ন করব, যে একজনকে বললাম তোমার পরীক্ষা কেমন হয়েছে, এই হয়েছে কোনো মতে, মোটামুটি। এই যে মোটামুটি বললো, এই যে মোটামুটি মানে ওর একটা অপিনিয়ন। সে যদি বলতো হ্যাঁ আমার পরীক্ষা হয়েছে, আমি 80 অ্যান্সার করছি, আমি 72 পাবো, এই বিষয়টা তো অবজেক্টিভ। তার মানে সে মেজার করছে, সে কি হবে সেই ব্যাপারে আমাদের একটা তাজা অবজারভেশন, এই ব্যাপারে সে আমাদের একটা রেজাল্ট দিয়েছে যেটাকে তো কোয়ান্টিফাই করা যায়। কিন্তু সাবজেক্টিভ যে ব্যাপারটা, এটা একটা পার্সোনাল অপিনিয়ন, তার জাজমেন্ট, তার ফিলিংস, এটা কোয়ান্টিফাই করা যায় না। যেমন আমরা কিন্তু পেশেন্ট ডিল করার সময় আমরা যখন বলি যে আপনার কাছে কেমন লাগে, আমার খুব খারাপ লাগে। এখন এই যে খুব খারাপ লাগে, এই খুব খারাপ লাগাটা কিন্তু এটা কিন্তু কোয়ান্টিফাই করা যায় না, এটা তার পার্সোনাল একটা ফিলিংস। ব্যথা লাগে, কেমন ব্যথা লাগে, অনেক ব্যথা লাগে, অনেকটাকে কোয়ান্টিফাই করা যায় না, এটা তো সাবজেক্টিভ। আবার অনেক সময় দেখা যায় যে একটা পেশেন্টের ক্ষেত্রে যেটা অনেক ব্যথা, আরেকজনের ক্ষেত্রে সেটা অনেক ব্যথা না। তার মানে সাবজেক্টিভ মানে হচ্ছে ম্যান টু ম্যান ভ্যারি করবে, কিন্তু অবজেক্টিভ যেটা সেটা খুবই ফিক্সড। যেমন আমরা যদি কাউকে বলি যে ছোট অন্ধলোকটা বললাম যে এখানে আপনি কী দেখতে পাচ্ছেন, কেউ বললো যে যে সুর ধরছে সে ভাববে যে এটা একটা স্ন্যাক, যে এখানে হাতির পাটা ধরছে সে বলবে এটা একটা ট্রি, যে হাতির গাটা ধরছে সে বলবে এটা একটা ওয়াল, যে লেজটা ধরছে সে বলবে এটা একটা রোপ, হ্যাঁ, যে হাতি সুরটা ধরছে সে বলবে যে ইটস এ ফ্যান, না কানটা ধরছে সে বলবে ইটস এ ফ্যান, হ্যাঁ। তো এই যে একজন বলছে ফ্যান, একজন বলছে ওয়াল, একজন বলছে রোপ, এগুলো তার পার্সোনাল অপিনিয়ন। কিন্তু যদি বলি অবজেক্টিভলি এটা কী জিনিস, অবজেক্টিভলি এটা হচ্ছে এলিফ্যান্ট, তাই না? অবজেক্টিভলি এটা হচ্ছে এলিফ্যান্ট, কিন্তু এক একজন ব্যক্তির কাছে এটা এক এক রকমের। তাহলে এই যে পার্সোনাল এক একজনের কাছে এক এক রকমের, এটা হলো সাবজেক্টিভ একটা ফিলিংস। আর অ্যাকচুয়াল জিনিসটা কি, এটা হচ্ছে অবজেক্টিভ একটা ব্যাপার। রোমান্টিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাবজেক্টিভিটি। তার মানে এই ফিলিংসটা এক একজনের কাছে এক এক রকমের। এবং এই রোমান্টিক পিরিয়ডটাকে বলা হয় গোল্ডেন এজ অফ লিরিক্স। তার মানে এই পিরিয়ডে যে কবিতাগুলো লেখা হয়েছিল, সেই কবিতাগুলো দিয়ে কিন্তু আমরা অনেক 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 বিখ্যাত কিন্তু গান রচিত হয়েছিল সেই কবিতাগুলো থেকে। সো এটা ছিল গোল্ডেন এজ অফ লিরিক্স। আমরা যদি আরেকটু ব্যাখ্যা যদি করি যে নিও ক্লাসিসিজম এবং রোমান্টিসিজমের মধ্যে পার্থক্যটা কী, তো আমরা যদি চিত্রকলার পার্থক্যগুলো যদি দেখি তাহলে আমরা এই বিষয়টা ক্লিয়ার হব। এখানে দেখো নিউ ক্লাসিক পিরিয়ডের একটা একটা পেন্টিং, এটা দেখলে যে কেউ বলবে যে আচ্ছা এখানে কয়েকটা লোক দাঁড়ায় আছে, হ্যাঁ বুঝতে পারছে একটা লোক দাঁড়ায় আছে, খুব সম্ভবত এটা যিশু, বা কেউ বলবে এটা লোক হচ্ছে যে যিশু তার শিষ্য টিষ্যলে দাঁড়ায় আছে, এরকম কিছু একটা। আচ্ছা, এই ছবিটা দেখে এই ধরনের কোনো কিছু গেস করার কোনো সুযোগ নাই, তাই না? এই ছবিটার মধ্যে যদি বলি এখানে কিছু গেস করো, এখানে মধ্যে কী ঘটতেছে,
এই ধরনের কোনো গেস করার সুযোগ নাই। এটা এক একজনের কাছে এক এক রকমের এটা ব্যাখ্যা আসবে। আমরা এই ছবিটার ব্যাখ্যার মধ্যে আসবো। এই ছবিটা একদম ফিক্স, এটা একটা নারীর ছবি। উনি একজন, সে একটু হাসতেছে, সে তার একটা হাতের বা এক হাত তুলে সে হচ্ছে যে তোমার তাকায় আছে কারো দিকে। সো মোনালিসা, এখানের মধ্যে কোনো রহস্যের কিছু নাই, এখানের মধ্যে খুব ফিক্সড একটা জিনিস, একটা মেয়ে সে হাসি দিচ্ছে। সো লিওনার্দো দা ভিঞ্চি নিউ ক্লাসিক পিরিয়ডে এটা আঁকছে। এখানের মধ্যে কোনো জটিলতার কিছু নাই, সবাই একই রকম বলবে, সবাই বলবে যে এটা মোনালিসা, হ্যাঁ বুঝতে পারছি এটা একটা মেয়ে এখানে সে হাসতেছে। এই ছবিটা যদি দেখি, এটা হচ্ছে তোমার বোত্তিচেল্লির প্রাইমাভেরা এই ছবিটার নাম। তো এখানে দেখা যাচ্ছে যে তোমার 1 2 3 4 5 6 6জন নারী এবং 2জন হচ্ছে যেখানের মধ্যে পুরুষ। মাঝখানে যে নারীটা উনি হচ্ছে ভেনাস, আর সবার উপর হচ্ছে কিউপিড। তো এই ছবিটা দেখে এটা মোটামুটি সবাই গেস করতে পারবে, আচ্ছা ভেনাস, ভেনাস হচ্ছে গডেস অফ এপ্রিল, তার মানে যখন বসন্ত ঋতু যখন থাকে। সবার বামে যে ওর নাম হচ্ছে মার্কারি এবং সে হচ্ছে গড অফ মে। তো এই ছবিটা দেখে মোটামুটি মনে হবে যে এখানে বসন্ত ঋতু নিয়ে কিছু একটা বোঝাচ্ছে। এখানে ওরা হচ্ছে এখানে 3জন গডেস, সো ওরা এখানে আনন্দ উৎসব করতেছে, মাঝখানে ভেনাসকে রাখছে। সো এখানে ওরা বসন্তের প্রাচুর্য এরকম কোনো কিছু একটা বোঝাচ্ছে। এই ছবির একটা মিনিং হচ্ছে ফার্টিলিটি, মানে একদম ক্লিয়ার কাট, এখানের মধ্যে কোনো রহস্যের কোনো কিছু নাই। এই ছবিটা দেখলে বোঝা যাচ্ছে যে এখানের মধ্যে গড অ্যাডামকে সে উপরে তুলে নিচ্ছে, গড অ্যাডামকে, এ হচ্ছে গড এবং এ হচ্ছে অ্যাডাম, যে সে ওকে সেভ করতেছে। এটা খুব ইজিলি এটা বোঝা যাচ্ছে, এখানের মধ্যে কোনো জটিলতার কোনো কিছু নাই। তা লাস্ট সাপার ভিঞ্চির খুব শেষ দিকের একটা ছবি, যেখানের মধ্যে যিশু তার 12জন শিষ্যকে নিয়ে তার শেষ যে সাপার এখানে খাওয়া দাওয়া করতেছে। এখানে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে যিশু তার শিষ্যদের নিয়ে খাওয়া দাওয়া করতেছে, এখানের মধ্যে অন্য কোনো মিনিং নাই। দ্য কিস অফ জুডাস, এখানের মধ্যে জুডাস ছিল যখন যিশুকে ওরা তোমার খুঁজতেছিল ক্রুশবিদ্ধ করার জন্য, তখন যিশু তো তোমার সে যখন পলাই গেছে, এখন ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন একজনকে নিয়োগ দিচ্ছে যিশুর খুব ক্লোজ একজন ফ্রেন্ড, তার নাম হচ্ছে যে তোমার জুডাস। তো জুডাসকে বলছে তুমি একটা কাজ করো, তুমি হচ্ছে যে যিশুকে খুঁজে বার করো। তোরা বলে যিশুকে যে আমি যদি খুঁজে বার করি, তো আমি যদি ধরাই দিই এরকম মধ্যে, তো জনগণ তো আমাকে হচ্ছে যে মাইর দিবে, বা আমি যিশুকে ধরে কীভাবে নিয়ে আসবো, এটা তো পসিবল না। হ্যাঁ, আমি তো যিশুকে আনতে পারবো না এরকম। তো আমি একটা কাজ করতে পারি, আমি যখন যিশুকে দেখবো তো তো আমার দোস্ত আমি ওকে কিস করবো, তো তখন আপনারা বুঝবেন যে এটা হলো যিশু এবং ওরা তখন আপনারা ধরে ফেলবেন। তো বলি ঠিক আছে। মানে এই ছবিটা দেখে খুব ক্লিয়ার কাট যে জুডাস যিশুকে কিস করতেছে এবং আশেপাশে ওরা বুঝে গেছে যে এটাই হচ্ছে তাহলে যিশু, এবং ওরা এসে ধরে ফেলতেছে। এটা হচ্ছে বার্থ অফ ভেনাস। তো এখানে দেখা যাচ্ছে গডেস ভেনাস, সে হচ্ছে তার জন্মের পরে সে হচ্ছে যে তোমার সৈকতে চলে আসছে, জাস্ট তার জন্মের পরে সমুদ্র সৈকতের মধ্যে একদম সৈকতে আসছে, এবং তার এটা তার জন্মের পরের একটা সিনারিও। এখানে খুব জটিলতার কিছু নাই, কিন্তু যখন বলি এই ছবিটা এটা মানে কি। আচ্ছা, এই ছবিটা যদি দেখি, এখন এক একজনের কাছে এক এক রকম ব্যাখ্যা। কেউ বলবে যে ভাই এটা হিজি ভিজি, কেউ বলবে যে এটা গ্যালাক্সি। আচ্ছা, তোমার কমেন্ট করে দিই ছবিটা কি, এই ছবিটার উপর কমেন্ট করো। সো আগে যে ছবিগুলো আমরা দেখছিলাম, এই যে আগে যে ছবিগুলো, এগুলো ছিল সবগুলো আমাদের নিউ ক্লাসিক পিরিয়ডের ছবি, তাই না? এই যে মোনালিসা, প্রেমাভেরা, তারপর ক্রিয়েশন অফ অ্যাডাম বাই মাইকেল অ্যাঞ্জেলো, লাস্ট সাপার এটা ভিঞ্চির একটা ছবি, দ্য কিস অফ জুডাস এটা হলো গিউতের একটা ছবি, হ্যাঁ, দ্য বার্থ অফ ভেনাস এটাও বোত্তিচেল্লির একটা ছবি। কিন্তু তার আগেগুলো নিউ ক্লাসিক পিরিয়ডের ছবি। এটা যদি বলি, এটা একজন এক এক রকম মিনিং বের করবে। হ্যাঁ, এখন অ্যাকচুয়ালি তোমার ভিনসেন্ট ভ্যান গগ এটা কী মনে করে আঁকছে, এটা উনি ছাড়া কিন্তু এটা কে বুঝতে পারবে না। কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি বিভিন্ন রকমের। আমরা বলতে পারি ঠিক আছে, এটা তোমার হচ্ছে অয়েল অন ব্লু ক্যানভাস, এখানে যে ক্রোমাটিক ব্লু সয়েলস আছে, এই যে ক্রোমাটিক ব্লু সয়েলস, তারপরে তোমার হচ্ছে যে গ্লোয়িং ইয়েলো ক্রিসেন্ট মুন আছে, এখানে অনেকগুলি স্টার দেখা যাচ্ছে, একটা গ্রামের চিহ্ন দেখা যাচ্ছে, হ্যাঁ, ভিউ অফ কান্ট্রি সাইড। এই ছবিটা যখন ভিনসেন্ট ভ্যান গগ যখন আঁকে, তখন উনি কিন্তু অ্যাসাইলামে ছিল, ওই যে মেন্টাল অ্যাসাইলাম যেগুলো, মানে আমরা যেটা বলি মানসিক হাসপাতাল, যেটা মানসিক হাসপাতালে ছিল। তো ওর মধ্যেই ওনার কিন্তু তোমার হচ্ছে মেনিয়া ছিল। তো উনি কয়েকটা স্টেজে যখন ওনার মেনিক ফেসটা অনেক বেড়ে যাচ্ছিল, তো তো ভিনসেন্ট ভ্যান গগ যখন এই ছবিটা যখন আঁকে, তখন উনি ছিল মেন্টাল অ্যাসাইলামে, হ্যাঁ, ওনার মেনিয়া ছিল এবং মানে পাগলামি করতো আর কি। তো উনি কয়েকটা ফেজে ছবিটা আঁকে, তার মানে উনি মেন্টাল অ্যাসাইলামের মধ্যে জানালা দিয়ে উনি যে কান্ট্রি সাইড দেখতেছিল, ওটা ওনার কাছে যা মনে হয়েছে উনি এই ছবিটা আঁকছে। অ্যান্ড এই ছবিটা যদি ব্যাখ্যা করতে বলি, একজন এক এক রকমভাবে ব্যাখ্যা করবে। তো ভিনসেন্ট গগের এটা হচ্ছে বিখ্যাত ছবি দ্য স্টারি নাইট, এবং এটা সবচেয়ে বিখ্যাত ছবি ওনার। এটা হচ্ছে গুস্তাভ ক্লিমেন্টের দ্য কিস নামক একটা ছবি। হ্যাঁ, অ্যান্ড এই ছবিটা যদি ব্যাখ্যা করতে বলি, এটাও কিন্তু তোমরা সবাই সেম ব্যাখ্যা করবে না, এক একজনের কাছে কিন্তু এক এক রকমের ব্যাখ্যা আসবে ছবিটা, রাইট? এই ছবিটা প্রথমে দেখাছিলাম তোমাদেরকে। এই ছবিটার মধ্যে এটা ব্যাখ্যা করতে বললে কেউ বলবে যে এখানে একটা মেয়ে সে পতাকা আলোয় দৌড়াচ্ছে, একটা ছেলে গুলি করতেছে, তাই না? আর একটু ডিপলি যদি চিন্তা করি, তখন একজনও বলবে এখানে যে সৈনিকরা যারা হচ্ছে এখানের মধ্যে যারা শহীদ হয়ে গেছে, এরা হচ্ছে অতীত, তাই না? এরা হচ্ছে পাস্ট, এরা শহীদ হয়েছে, এরা হচ্ছে অতীত। এই ছবিটা দেখে কেউ বলতে পারে যে এখানের মধ্যে যে সৈনিকরা যারা, এরা হচ্ছে অতীত,
এখানের মধ্যে যে নারীটা তার হাতে হচ্ছে এখানে এক হাতে অস্ত্র এক হাতে পতাকা, সে হচ্ছে আমাদের ভবিষ্যৎ, হ্যাঁ না, সে হচ্ছে আমাদের বর্তমান, তার মানে বিজয় অর্জন হয়েছে। আর এই যে ছেলেটা যে এখানের মধ্যে সে একটা গুলি করতে করতে এদিকে আসতেছে, সে হলো আমাদের ভবিষ্যৎ, হ্যাঁ। তার মানে এই ছবির মধ্যে বোঝা যাচ্ছে যে মানুষের যে মুক্তি, সেই মুক্তির জন্য এখানে অনেক মানুষ প্রাণ দিচ্ছে অতীতে, সো বর্তমানেও ফাইট করতে হচ্ছে, ভবিষ্যতে এখানের মধ্যে ফাইট করতে হবে এই মুক্তিটা পাওয়ার জন্য। সেটা ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে একটা ছবি। এই ছবিটা আরও অনেকভাবে একজন ব্যাখ্যা করতে দিবে, একজন এক রকমভাবে ব্যাখ্যা করবো, বল ভাই আমি আর রকমভাবে ব্যাখ্যা করতে পারবো। তার মানে একটা ব্যাপার পরিষ্কার যে রোমান্টিক পিরিয়ডে যে চিত্রকলা বা কাব্য, এটা খুবই সাবজেক্টিভ, এক একজনের কাছে এটার আন্ডারস্ট্যান্ডিং এক এক রকমের, রাইট। অষ্টাদশ শতকের শেষে এবং ঊনবিংশ শতকের প্রথমে ক্লাসিক্যাল শৃঙ্খল ও বন্ধনের বিরুদ্ধে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা গেল। তাহলে এই যে শৃঙ্খল এবং বন্ধন, এটার বিরুদ্ধে মানুষ চলে গেল, না আমরা একটু শৃঙ্খল বন্ধনের মধ্যে আমরা থাকতে চাই না। এই সময়টাতে ইউরোপের দুটি ঘটনা, একটা হলো ফরাসি বিপ্লব আর একটা ইংল্যান্ডের শিল্প বিপ্লব। ইংরেজি সাহিত্যের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফরাসি বিপ্লব নতুন এক ধারার লেখনীর জন্ম দেয়, যা ইংরেজি সাহিত্যে রোমান্টিসিজম নামে পরিচিত। দার্শনিক রুশো তার রচনায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার আহ্বান জানান এবং উনি বলেন যে তোমার সন্তানকে প্রকৃতির মাঝে ছেড়ে দাও, প্রকৃতি তার উত্তম শিক্ষক। সাহিত্যিকরা শহরের দম বন্ধ করা পরিবেশের বাইরে নগরায়ণ ও শিল্পায়নের কৃত্রিমতার বন্ধন কাটিয়ে তারা প্রকৃতির বুকে ফিরে আসার প্রয়াস পান। প্রকৃতির অপরূপ সৌন্দর্য কবিতায় স্থান পেল, আর শুরু হলো নতুন ভাবধারার এক নতুন যুগের। ইংরেজি সাহিত্যের রোমান্টিক পিরিয়ডের সূত্রপাত হয় 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলেরিজের সম্মিলিত কবিতা সংকলন লিরিক্যাল বালাদস প্রকাশের মাধ্যমে। রোমান্টিসিজমের উপর ফরাসি বিপ্লবের প্রভাব বিশেষ উল্লেখযোগ্য, এবং ফরাসি বিপ্লব নিয়ে এলো মৈত্রী, স্বাধীনতা এবং সাম্যের স্বাধীনতা। তাহলে আমরা বলতে পারি যে ইংলিশ লিটারেচারের রোমান্টিক এরাটা ছিল গোল্ডেন এজ অফ লিরিক, অথবা আমরা এই পিরিয়ডের একটা নাম দিতে পারি এজ অফ রিভলিউশন। পরীক্ষা আসতে পারে যে রোমান্টিক পিরিয়ডের অপর নাম কি, গোল্ডেন এজ অফ লিরিক। অথবা এভাবে আসতে পারে যে গোল্ডেন এজ অফ লিরিক বলা হয় কোনটিকে, ক্লাসিক্যাল, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান। অথবা পরীক্ষা আসতে পারে নিচের কোন যুগটিকে এজ অফ রিভলিউশন বলা হয়, নিউ ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান, মডার্ন, এভাবে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা একটু আগে যেটা বললাম যে রোমান্টিক যুগ শুরু হয় 1798 সালে, খুব গুরুত্বপূর্ণ। লিরিক্যাল বালাদস প্রকাশিত হওয়ার মাধ্যমে, সালটা আসতে পারে পরীক্ষায়, এবং কিসের মাধ্যমে সেটাও আসতে পারে, নিজের কোনটি প্রকাশের মাধ্যমে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগ শুরু হয়, লিরিক্যাল বালাদস প্রকাশের মাধ্যমে। পরীক্ষা আসতে পারে লিরিক্যাল বালাদস লিখেছেন নিচের কোন দুজন রাইটার, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলেরিজ। পরীক্ষা আসতে পারে লিরিক্যাল বালাদে মোট কয়টি কবিতা আছে, লিরিক্যাল বালাদে মোট 23টি কবিতা। আচ্ছা, আমাদের লেকচার বুকে মনে হয় 24টা আছে, লেকচার বুকের মধ্যে দেখো টোটাল মনে হয় 24টা লেখা, মোট 23টা কবিতা, যার মধ্যে ওয়ার্ডসওয়ার্থের হচ্ছে 19টা আর কলেরিজের হচ্ছে 4টা, টোটাল 23টা। তো আমরা আজকে যে সকল রাইটারকে এখানে পড়ব, খুব উল্লেখযোগ্য যারা, ওয়ার্ডসওয়ার্থ, এস.টি. কলেরিজ, লর্ড বায়রন, পার্সি বিসি শেলি, জন কিটস, জেইন অস্টেন, ওয়াল্টার স্কট, চার্লস ল্যাম্বকে পড়ব না, এবং আমাদের মেরি শেলিকেও আমরা পড়ব না। তো এখানের মধ্যে আমাদের পরীক্ষার জন্য যেগুলো গুরুত্বপূর্ণ আমরা সেই রাইটারদের কাছকে মেনলি পড়ব। আমাদের মনের মধ্যে মাঝে মধ্যে প্রশ্ন আসে যে কবি কী কাজে লাগেন, কবি কি কোনো কাজে লাগেন, বলো তো কবি কি কোনো কাজে লাগেন, কবিরা কোনো কাজ করে? ধরো ডাক্তার রোগের চিকিৎসা করে, ইঞ্জিনিয়ার সে হচ্ছে তোমার ধরো সে বিল্ডিং বানায়, ইঞ্জিন বানায়, হ্যাঁ। তারপরে তোমার মিরাকল 24টা কবিতা, মিরাকল থেকে আমাদের লেকচার বুকের মধ্যে 24টা ভুল আসবে, এটা 23টা দেয়া, 23টা, ওটা কেটে দাও। ওকে, আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কবি কী কাজে লাগেন, কবিতাই বা কী কাজে লাগে, বা কবিতার দরকারটা কী, কবিতা পড়লে কী উপকার পাওয়া যায়, দরকার আছে কিনা কবিতা, কবিতা পড়ে কি পেট ভরে? আমাদের স্টুডেন্ট ছিল মীরা আমাদের সিক্সন ক্লাবে ম্যানেজার ছিল অনেকদিন। তো মীরাকে বললাম যে মীরা তুমি হচ্ছে যে, মীরা হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটির ইকোনমিক্সের স্টুডেন্ট, সে সম্ভবত 4th ইয়ার ফাইনাল দিবে। তো মীরা আমাকে বলতো, মীরাকে বললাম মীরা কিছু তুমি গল্পের বই পড়ো, হ্যাঁ। তো মীরা আমাকে বলতো সবসময়, ভাইয়া গল্পের বই পড়ে কি কোনো লাভ আছে, হ্যাঁ, এগুলো পড়ে কী লাভ হবে? সাল বদলেয়ার অনেক আগে আনসার দিয়েছিলেন, কবি কোনো কাজে লাগেন না, কবি কোনো কাজে লাগেন না। এবং বদলেয়ার আরও বলেছিলেন, বাইরনি বিদ্রোহের দিন গত হয়েছে, পূর্ণ হয়েছে সমাজের সঙ্গে কবির বিচ্ছেদ, প্রতিবাদ করলেও প্রতিবাদের পাত্রকে স্বীকার করে নিতে হয়, অতএব একমাত্র যা সহনীয় ও সম্ভব তা উপেক্ষা ও স্বেচ্ছাবৃত নির্বাসন।
তার মানে বিদ্রোহ করাও কবির কাজ না, প্রতিবাদ করাও কবির কাজ না। কবি যদি প্রতিবাদী যদি করতে হয় তাহলে তো সে প্রতিবাদের পাত্রকে সে স্বীকার করে নিচ্ছে। তাহলে কবির কাজ হচ্ছে উপেক্ষা করা এবং স্বেচ্ছাবৃত নির্বাসন। তার মানে রোমান্টিক পিরিয়ডে যারা কবি তাদের বৈশিষ্ট্য ছিল উপেক্ষা করা এবং স্বেচ্ছাবৃত নির্বাসন। এই রোমান্টিক পিরিয়ড বা যেটাকে আমরা বলি রোমান্টিসিজম বা কলা কৈবল্যবাদ, এই সময়ে রাইটারদের তোমার হচ্ছে যে যে চিন্তাভাবনা, আর্টের সঙ্গে বাস্তব ইউটিলিটির কোনো সম্পর্ক নেই। সো বোদলেয়ার, ফ্লোবেয়ার এবং মালারমে প্রমুখ বিখ্যাত মানুষ তাদের শিল্পকর্মে জাগতিক বাস্তবতা ও উপযোগিতার ঊর্ধ্বে গিয়ে কতগুলো মতবাদ, মূল্যবোধ ও দৃষ্টিকোণকে প্রশ্রয় দিলেন। তাদের নতুন ধরনের শিল্পকর্মে মানুষজন নতুন স্বাদ পেল। বাস্তবতা বিপরীত হলেও ওই সাহিত্য বা শিল্পকর্মে একটা বিশেষ ধরনের আবেশ ও সৌন্দর্য ছিল। তাহলে এই যে চিত্রটা আঁকলো একজন আর্টিস্ট, এটার মিনিং কী? এটার মিনিং নেই, ওনার ভালো লাগছে জন্য আঁকছে। এটা মিনিং কী? এটা কোনো গুরুগম্ভীর কোনো মিনিং নেই, ওনার ভালো লাগছে জন্য আঁকছে। এটা মিনিং কী? কোনো মিনিং থাকার দরকার নাই, ওনার ভালো লাগছে জন্য আঁকছে। হ্যাঁ, এই ছবিটাও সেম। তার মানে শিল্পের সঙ্গে সমাজের কোনো বিষয়ভিত্তিক উপযোগিতার দরকার নেই, বিদ্রোহ করা, প্রতিবাদ করা কোনো প্রয়োজন নেই। শিল্প শুধু শিল্পের জন্যই। তাহলে আগের বিষয়টা ছিল আর্ট ফর লাইফ সেক, যে আর্টের মধ্যেই মানুষের সামাজিক অসঙ্গতি, বিদ্রোহ, হ্যাঁ, এই বিষয়গুলো চলে আসতে হবে। কিন্তু রোমান্টিক পিরিয়ডে তা পরিবর্তিত হয়ে গেল আর্ট ফর আর্ট সেক। একজন কবি ওনার ভালো লাগে সেজন্য কবিতা লিখবে, উনি কার উপকার করবে, সমাজের উপকার করবে, প্রতিবাদ করবে, কোনো প্রয়োজন নেই। ওনার কী দরকার বিদ্রোহ করবে? উনি এগুলো কোনো কিছু করবে, ওনার ভালো লাগছে জন্য উনি কবিতা লিখবে। যিনি আর্টিস্ট, ওনার ভালো লাগছে জন্য উনি আঁকছে। এটা কারো উপকার আসা লাগবে না এবং এটার কোনো উপযোগিতা থাকার কোনো দরকার নাই, কোনো প্রতিবাদও করা লাগবে না ওনার। এই রোমান্টিক পিরিয়ড নিয়ে আমরা একটু দেখি যে আমাদের রোমান্টিসিজম নিয়ে আমাদের রবীন্দ্রনাথের ধারণা কী ছিল। ওনার মৃত্যুর কিছুদিন আগে উনি বুদ্ধদেবকে একটি চিঠি লেখেন। আমরা এই ইতিহাসের দ্বারাই একান্ত চালিত, একথা বারবার শুনেছি এবং বারবার ভিতরে ভিতরে খুব জোরের সঙ্গে মাথা নেড়েছি। এর তর্কের মীমাংসা আমার নিজের অন্তরেই আছে, যেখানে আমি আর কিছু নই, কেবলমাত্র কবি। সেখানে আমি সৃষ্টিকর্তা, সেখানে আমি একক, আমি মুক্ত, বাইরের বহুতর ঘটনাপুঞ্জের দ্বারা জালবদ্ধ নই। তার মানে রবীন্দ্রনাথ ঠাকুর তার একদম শেষ পর্যায়ে উনি এসে বুঝছেন যে এখানে ব্রিটিশ সরকার এখানে মতো এগুলো করতেছে, হ্যাঁ, যে আমি এগুলোর প্রতিবাদ করতে হবে, এগুলো করতে হবে, আমার দরকার নাই, আমি কেবলমাত্র কবি। সো বাইরে কী ঘটনা ঘটতেছে এর ভিতরে এগুলো থেকে আমি মুক্ত, আমি জালবদ্ধ নই, আমি আমার কাব্যটাকে উপভোগ করব। তার মানে আমরা এতক্ষণ যা বুঝলাম যে রোমান্টিক এজের খুব গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সাবজেক্টিভিটি বা কবিতায় আমি এর ব্যবহার, হাই ইমাজিনেশন, লাভ ফর নেচার, বিউটি এবং কমন পিপল এবং সুপার ন্যাচারালিজম, অতি প্রকৃতিবাদ। যারা স্লাইড দেখতেছো না, ওটা আমার কোনো দোষ নাই, দিক থেকে আমার দিক থেকে সব ক্লিয়ার, তোমার দিক থেকে তোমার নেটের প্রবলেম, সেই জন্য দেখতে পাচ্ছ না। তো এটা কিছু করার নাই। সো তুমি হচ্ছে যে তুমি একটু যেটা করবা সেটা হচ্ছে যে রেকর্ড যখন দিব তখন রেকর্ডটা তুমি হচ্ছে যে দেখে ফেলবা। ওকে, তাহলে আমরা যেটা জানলাম 1798 সালে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজ, যার সংক্ষিপ্ত হচ্ছে এস.টি. কোলরিজ, তাদের যৌথ প্রযোজনায় লিরিক্যাল বালাদস প্রকাশের মাধ্যমে ইংরেজি সাহিত্যে এই গুরুত্বপূর্ণ সাহিত্যধারার সূচনা হয়। এবং এর আগে আমরা যে সাহিত্যগুলো দেখলাম সেগুলো ছিল রাজা, রাজদরবার, রাজকীয় পরিবেশ, উচ্চ শ্রেণীর চরিত্রের মাঝে। কিন্তু ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজ দেখালেন ওইসব বিষয় ছাড়াও শুধু প্রকৃতি এবং তার সৌন্দর্য নিয়েও কবিতা লেখা যায়। তো রোমান্টিক যুগের সূচনা হবার পরে আমাদের এই রোমান্টিক পিরিয়ডটা নানাভাবে টিকেছিল 1915 সাল পর্যন্ত। এই যে রোমান্টিক চিন্তাভাবনা, রোমান্টিক ধ্যান ধারণা, এটা কিন্তু তোমার 1832 পরে শেষ হয়ে গেছে এরকম না, এর পরেও কিন্তু ছিল 1915 সাল পর্যন্ত ছিল। 1915 সালে ঘটল এক ঘটনা। কী ঘটনা? 1915 সালে টি.এস. এলিয়ট লিখলেন যে আলফ্রেড প্রুফ্রক। এই কবিতায় কবি যেটা বললেন, হ্যাভ নোন দ্য ইভিনিংস, মর্নিংস, আফটারনুনস, আই হ্যাভ মেজার্ড আউট মাই লাইফ উইথ কফি স্পুনস। কবি কী বললেন? ওদের সবাইকে ফেলেছি চিনে, সব সকাল বিকেল আর সন্ধ্যাকে চিনে ফেলেছি, জীবনকে কফির চামচে মেপেছি। তাহলে এর আগে যেহেতু রোমান্টিক কথাবার্তা, হঠাৎ করে টি.এস. এলিয়ট আমাদেরকে নিঃসঙ্গ করে দিলেন। একটা আমরা দেখলাম যে আমাদের চারপাশে আসলে কেউ নাই, তাই না? আমরা খুব প্রচণ্ড নিঃসঙ্গ, আমরা প্রচণ্ড একা। প্রথম বিশ্বযুদ্ধে যে ভয়াবহতা, প্রথম বিশ্বযুদ্ধে এত মৃত্যু, এত হাহাকার,
এই বাস্তবতার সাথে আমরা কিন্তু পরিচিত ছিলাম না। এর আগে আমরা এরকম কোনো ঘটনা দেখি নাই যে মানুষ মানুষকে এতভাবে মেরে ফেলতেছে এবং এত মৃত্যু প্রথম বিশ্বযুদ্ধের আগে আমরা কিন্তু কখনো দেখি নাই। এই প্রথম বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা, এই ভয়াবহতা কিন্তু মানুষের অন্তরে একটা ভীষণ রকমভাবে নাড়া দেয়। এবং প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহতায় 1920-21 সালের দিকে টি.এস. এলিয়ট উনি লেখেন দ্য ওয়েস্ট ল্যান্ড। তো এই যে আমরা রোমান্টিক পিরিয়ডে ছিলাম নানাভাবে, আমরা কিন্তু 1832-এর পরেও কিন্তু আমরা রোমান্টিক পিরিয়ডে কন্টিনিউ করছি। হ্যাঁ, কিছু যুগে লেখা হয়েছে, কিছু কম হয়েছে, কিন্তু আমরা কন্টিনিউ করছি। প্রথম বিশ্বযুদ্ধের পরে টি.এস. এলিয়ট আমাদের হঠাৎ করে একটা বিরান ভূমিতে ছেড়ে দিলেন। এই যে বিরান ভূমি, এই যে নিঃসঙ্গতা, এই যে নিঃসঙ্গতা থেকে আমাদের সাহিত্য, তার মাধ্যমে চলে আসলো মডার্ন পিরিয়ড। বা আমরা যদি টি.এস. এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ডের একটা অংশ আমরা পড়ি, বাংলাটা পড়ি আমি। 1 বছর আগে আমায় দিয়েছিল কচুরি পানার ফুল, ওরা আমায় বলতো জলাঙ্গি মেয়ে, তবুও ফিরেছি বিলম্বে যখন ফুলের বন থেকে। তোমার ভরা হাত ভেজা চুল, পারেনি বলতে কিছু, তাকাতেও মুখ পানে। আমি জীবিত ছিলাম না, মৃতও না, ছিলাম বিমূঢ় প্রায়, হৃদয় আলোকচ্ছটা ছিলাম অসারহাই। তাহলে এই যে কবি, সে যে প্রচণ্ড একটা বিষণ্ণতার কথা, এই যে বিচ্ছিন্নতার কথা, এই যে বিরহের কথা, এই কথাগুলো হয়ে গেল আমাদের মডার্ন যে সাহিত্য তার বিষয়বস্তু। বা আমরা যদি হুমায়ুন আহমেদের কোথাও কেউ উপন্যাস আমরা যদি দেখি, তাহলে এখানে কী হয়, শেষে তোমার বাকের ভাই যখন ফাঁসি হয়ে যায়, তখন বাকেরকে নিতে যখন মুনা যখন আসে, তখন পুলিশ অফিসার জিজ্ঞেস করে যে উনি আপনার কী হন, তখন মুনা বলে যে কেউ না, আমার কেউ না। তাহলে এই যে নিঃসঙ্গতার একটা যে ব্যাপার, যেটা আমাদের আধুনিক সাহিত্যের একটা বিষয়বস্তু, যেটা রোমান্টিক পিরিয়ড থেকে টোটালি সেপারেট। তার মানে আধুনিক সাহিত্য আমাদেরকে নিয়ে আসছে একটা বাস্তবতায়। রোমান্টিক পিরিয়ডে আমরা ছিলাম কি, আমরা এখানে বাস্তবতার বাইরে ছিলাম, আমরা আকাশে উড়ন্ত একটা অবস্থা ছিলাম। হ্যাঁ, আমরা সেখানের মধ্যে আমাদের যা খুশি আমরা তা করছি, বাস্তবতার সাথে আমাদের কোনো সম্পর্ক ছিল না। কিন্তু মডার্ন পিরিয়ডে আমরা গিয়ে দেখলাম, আমরা হঠাৎ করে চলে আসলাম আমরা বাস্তবে। বা হ্যাঁ, জীবনানন্দ দাশ আমাদেরকে বাস্তবতার সাথে পরিচিত করে দিলেন। আমরা আবার চলে আসবো আমাদের রোমান্টিক পিরিয়ডে। চলো, আমাদের রোমান্টিক পিরিয়ডের মধ্যে আমাদের 3জন লেক পোয়েটের নাম আমরা জানি। ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছেন বলে ওনাদের 3জনকে বলা হয় লেক পোয়েট। তার মধ্যে ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলেজ, ওনারা 2জন ছিলেন দোস্ত, এবং এই 2জন দোস্তই মূলত রোমান্টিক পিরিয়ডের সূচনা করেন। তাদের সাথে ছিলেন রবার্ট সাউদি, লেক ডিস্ট্রিক্টের কবি ছিলেন ওনারা 3জনই। এই জন্য ওনাদেরকে বলা হয় লেক পোয়েট। পরীক্ষা আসতে পারে নিচের কে লেক পোয়েট নন। আমাদের প্রথম কবি আজকের, উনি হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। ওনাকে বলা হয় ওরশিপার অফ নেচার। তার মানে ওই যে আমরা প্রথমে যে বলছিলাম, আমাদের রোমান্টিক পিরিয়ডে প্রকৃতি নিয়ে যে কবিতা লেখা যায়, এটা রোমান্টিক পিরিয়ডের কবিরা কিন্তু আমাদের দেখাইলেন। ওনাকে বলা হয় ওরশিপার অফ নেচার, প্রকৃতির উপাসক। ওয়ার্ডসওয়ার্থ ইজ নোন অ্যাজ হাই প্রিস্ট অফ নেচার এবং সুপারস্টার অফ রোমান্টিক এইজ। তাহলে এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। নিচের কাকে ওরশিপার অফ নেচার বলা হয়? নিচের কাকে হাই প্রিস্ট অফ নেচার বলা হয়? নিচের কাকে সুপারস্টার অফ রোমান্টিক এইজ বলা হয়? এভাবে নানাভাবে এই স্লাইডটা থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে যেটা আসলে কেন প্রশ্ন আনসার হবে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উনি হচ্ছেন প্রকৃতির ওরশিপার। ওয়ার্ডসওয়ার্থের উপর আরও প্রশ্ন আসতে পারে। ওনাকে বলা হয় পোয়েট অফ নেচার, এবং যেহেতু উনি লেক ডিস্ট্রিক্টে জন্মগ্রহণ করেছিলেন, ওনাকে বলা হয় লেক পোয়েট, এবং ওনাকে পোয়েট অফ চাইল্ডহুডও বলা হয়। পরীক্ষা এখান থেকে প্রশ্ন আসতে পারে, নিচের কাকে পোয়েট অফ চাইল্ডহুড বলা হয়, নিচের কাকে লেক পোয়েট বলা হয়, নিচের কাকে পোয়েট অফ নেচার বলা হয়। তো লেক পোয়েট তো আমরা 3জন পড়ছি, তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কে লেক পোয়েট নন। তাহলে ওয়ার্ডসওয়ার্থ এবং এস.টি. কলেজ, এই 2 দোস্ত এবং রবার্ট সাউদি, টোটাল 3জন ওনারা। ওয়ার্ডসওয়ার্থ উনি অনুপ্রাণিত হয়েছিলেন ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা, এবং আমরা জেনেছিলাম যে শুধু ওয়ার্ডসওয়ার্থ না, আমাদের রোমান্টিক পিরিয়ডের সাহিত্যের মধ্যে কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশনের ভীষণ রকম ভূমিকা ছিল। ওয়ার্ডসওয়ার্থ কিন্তু উনি রাজকবিও হিসাবে নিযুক্ত হন, সো উনি ছিলেন পোয়েট লরিয়েট। আমরা এখানে 3 ধরনের ধর্মবিশ্বাস দেখালাম। তো প্রথম দুটি নিয়ে কথা বলি। দেখো, যে গড ইউনিভার্স ক্রিয়েট করেছিলেন, এটা হচ্ছে থিইজম। তার মানে পৃথিবীর প্রধান প্রধান যে ধর্মগুলো, সেখানে বিশ্বাস করা হয় যে গড ইউনিভার্স ক্রিয়েট করেছেন, এটা হচ্ছে থিইজম। ওকে, আর ইউনিভার্সই গড, বা ইউনিভার্সের প্রতিটা বস্তুর মধ্যে গড বিরাজমান, প্রকৃতির সব সৃষ্টির মধ্যে গড বিরাজমান, এটা বলা হয় প্যানথেইজম। ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করতেন প্রকৃতির মাঝেই
মহান সৃষ্টিকর্তা বিরাজমান। তাহলে পরীক্ষার প্রশ্ন আসতে পারে ওয়ার্ডসওয়ার্থ নিচের কোনটি বিশ্বাস করতেন? প্যানথেইজম, অ্যাথেইজম, থিইজম, বা নিচের কে বিশ্বাস করতেন প্রকৃতির মাঝে মহান সৃষ্টিকর্তা বিরাজমান? উত্তর হবে ওয়ার্ডসওয়ার্থ। তাহলে আমরা ওয়ার্ডসওয়ার্থকে সামারি করি। ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে রোমান্টিক যুগের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। তাকে বলা হয় মোস্ট ফেমাস পোয়েট অফ রোমান্টিক এজ। উনি ছিলেন একজন কবি এবং সাহিত্য সমালোচকও বটে। ওনাকে বলা হয় পোয়েট অফ নেচার, লেক পোয়েট এবং পোয়েট অফ চাইল্ডহুড, এবং ওনাকে বলা হয় প্রকৃতির উপাসক, ওরশিপার অফ নেচার। উনি ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। ওনার একটা আত্মজীবনীমূলক কবিতা হচ্ছে দ্য প্রিলুড। আমরা ক্লাসে শুরুতে পড়ছিলাম যে 1798 সালে লিরিক্যাল বালাত উনি এবং ওনার বন্ধু এস টি কলরিজ সহ প্রকাশ করেন, যেটা সাহিত্য জগতে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছিল। তো লিরিক্যাল বালাদে যে কবিতাগুলো ছিল তার মধ্যে ওয়ার্ডসওয়ার্থের শ্রেষ্ঠ কবিতা হচ্ছে টিনটার্ন অ্যাবে। আর 1843 সালে, সালটা এখানে গুরুত্বপূর্ণ না, উনি ইংল্যান্ডের রাজকবি নিযুক্ত হয়েছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে ডক্টর অফ সিভিল ল উপাধিতে ভূষিত করেন। আমরা দেখি ওয়ার্ডসওয়ার্থের কয়েকটা ইম্পর্টেন্ট কোটেশন। সে বলল, কাম ফোর্থ ইন্টু দ্য লাইট অফ থিংস, লেট নেচার বি ইউর টিচার। হ্যাঁ, তার মানে প্রকৃতিকে ওয়ার্ডসওয়ার্থ শিক্ষক হিসেবে কামনা করেছিলেন। তার ওয়েল নোন ওয়ার্কসের মধ্যে আমরা লিরিক্যাল বালাদ আগেই পড়ছি, এবং এটার মধ্য দিয়ে রোমান্টিক যুগের সূচনা। তো লিরিক্যাল বালাদে তার যে উল্লেখযোগ্য যে কবিতা সেগুলো হচ্ছে গুডি ব্লেক, দ্য থর্ন, দ্য ইডিয়ট বয়, এবং শ্রেষ্ঠ হচ্ছে টিনটার্ন অ্যাবে। এটা হলো শ্রেষ্ঠ, আমরা একটা লাল করে দিলাম। ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত একটা কবিতা আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, যে কবিতাটা দ্য ড্যাফোডিলস নামে পরিচিত। আচ্ছা, তোমরা আমাকে একটা কোশ্চেন উত্তর দাও, টু ড্যাফোডিলসকে লিখছে? টু ড্যাফোডিলসকে লিখছে, এটা পড়াছিলাম, রবার্ট হেরিক, রাইট? টু ড্যাফোডিলস রবার্ট হেরিক, আর দ্য ড্যাফোডিলস হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ। তো এরকম যেগুলো মিল আছে কাছাকাছি যেগুলো, এগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এগুলো ভুল হওয়ার অনেক সম্ভাবনা আছে। তো এই দ্য ড্যাফোডিলস যে কবিতাটার মূল নাম হচ্ছে আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, এটার থিম হচ্ছে আ থিং অফ বিউটি গিভস আস ডাবল প্লেজার। হ্যাঁ, তো এই কবিতা কবি বুঝিয়েছেন নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার টু সরো স্ট্রাইক অ্যান্ড হার্ট। তার মানে আমরা যখন ভগ্ন হৃদয়ে যখন প্রকৃতির কাছে যখন পৌঁছাই, প্রকৃতি আমাদের হৃদয়কে সুস্থ করে দিতে পারে। আমাদের স্যার বলতেন যে তোমার যখন মন খারাপ হবে তখন তুমি সমুদ্রের কাছে চলে যাবা, তুমি যখন সমুদ্রকে যখন দেখবা তখন তোমার মনটা ভালো হয়ে যাবে। আর আমি দেখছি এটা কিন্তু কথাটা ট্রু। যখন মন খারাপ হয় তখন সমুদ্রের কাছে যখন আমরা যাই তখন কিন্তু মনটা ভালো হয়ে যায়। সমুদ্রের যে বিশালতা, এটা কিন্তু আমাদের মধ্যে কিন্তু এই যে আমার দুঃখ কষ্ট, এগুলো কিন্তু আমাদের অনেকটাই ভুল হয়ে দেয়। এবং এই যে সমুদ্রের যে একটা গর্জন, এই সাউন্ডটা, এই সাউন্ডটা আমাদের দুঃখ কষ্ট অনেকটা ভুলাই দেয়, তাই না? অর্থাৎ বিখ্যাত কবিতা দ্য সলিটারি রিপার। তো নাম শুনে বোঝা যাচ্ছে রিপার মানে হচ্ছে যে শস্য এখানের মধ্যে আহরণ করতেছে। হ্যাঁ, এই যে একটা মেয়ে দেখো, এই যে তোমার শস্য আহরণ করতেছে এখানের মধ্যে, হচ্ছে রিপার। তো এখানে একজন একাকী নিঃসঙ্গ একজন নারী, উনি হচ্ছে একাকী, এবং এই যে শস্য আহরণ করতেছে, উনি সলিটারি রিপার। তাহলে ওনার এই নির্জন মুহূর্তে যে মানবিকতার যে রূপটা, এটাই প্রকাশ পেয়েছে সলিটারি রিপার কবিতায়। সলিটারি রিপার কবিতা শেষ দুলাইন, মাঝে মধ্যে পরীক্ষা আসে যে এটা শেষ দুলাইন কোনটা। দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর লং আফটার ইট ওয়াজ হার্ড নো মোর। তার মানে একজন একাকী একজন মেয়ের তার নির্জন মুহূর্তের যে অনুভূতিটা, সেটা এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। তার লিরিক্যাল বালাদের মধ্যে শ্রেষ্ঠ যে কবিতাটা সেটা বলছিলাম যে টিনটার্ন অ্যাবে। তো টিনটার্ন অ্যাবে এই কবিতাটার পিছনে যে ব্যাকগ্রাউন্ড, সেটা হচ্ছে যে কবি একবার সেলিসবারি হইতে নর্থ ওয়েলসের পথে উনি এসে হেঁটে যাত্রা করতেছিলেন। তো পথে যেতে যেতে উনি একটা গির্জা দেখতে পান, যে গির্জাটা হলো একদম ভগ্ন, মানে একদম ভাঙা। তো এই গির্জাটা হচ্ছে নদীর কিনারে, এবং এটা চারপাশে যে মনোরম যে দৃশ্যগুলি কবিকে প্রচণ্ড রকম আকৃষ্ট করে। তো এইভাবে কবির মোটামুটি 5 বছর কেটে যায়। 5 বছর পর কবি আবার টিনটার্ন গির্জা আবার দেখতে যান। দ্বিতীয়বার যখন কবি এটা দেখতে যান, তখন যে কবি আগে যে 5 বছর আগে কী দেখলেন, এটা কবি যখন চিন্তা করতেছিলেন, এখানে একটা উনি গাছ দেখতেছিলেন, গাছের পাতা, হ্যাঁ, কারণ কবি যখন চিন্তা করতেছিলেন তো ওনার প্রচণ্ড রকম ভালো লাগতেছিল। এবং এই যে 5 বছর আগে উনি কী দেখতেছিলেন, এটা চিন্তা করে ওনার মনোজগতে ওনার যে ভালো লাগা যে অনুভূতি, সেটা টিনটার্ন অ্যাবে কবিতার বিষয়বস্তু। সো কবি এই কবিতার মধ্যে যেটা বলেন, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। তার মানে প্রকৃতি কখনো বিট্রে করবে না সেই হৃদয়কে, যে হৃদয় প্রকৃতিকে ভালোবাসবে।
তার অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম হচ্ছে দ্য প্রিলুড। আর আমরা প্রথমে বলেছিলাম আমাদের ওয়ার্ডসওয়ার্থ উনি একই সাথে একজন সাহিত্য সমালোচক। তো দ্য রিক্লুস এটা হচ্ছে যে ইংরেজি সাহিত্যের প্রথম দর্শন তত্ত্বের কাব্য। উনি 17 বছর ধরে উনি হচ্ছে যে কাব্য রচনার চেষ্টা করেছেন, তবু এই কাব্যটা কিন্তু শেষ পর্যন্ত উনি শেষ করতে পারেন নাই, আনফিনিশড এপিক। দ্য লুসি পোয়েম এটা একটা বিখ্যাত কবিতা, এবং আরেকটা বিখ্যাত কবিতা হলো মাইকেল। তো মাইকেল কবিতার মধ্যে যেটা হয়, মাইকেল একজন মেষপালক থাকে, সে খুব নির্জন পাহাড়ি একটা উপত্যকায় বাস করে, সে প্রচণ্ড পরিশ্রম করে, এবং তার স্ত্রী ইসাবেল সেও খুবই তোমার কর্মপটু। তো ওদের বয়স মানে মাইকেলের বয়স 70 হয়ে যায়, তাও ওদের কোনো বাচ্চা কাচ্চা হয় না। যখন 70 বছর যখন হয়, তখন মাইকেলের একটা ছেলে হয়, ছেলের নাম হচ্ছে লুক। তো লুকরে তো সে প্রচণ্ড ভালোবাসে, যখন তার বয়স 70, এখন শেষ জীবনে তার একটা ছেলে হলো, প্রচণ্ড ভালোবাসে, এবং সে হচ্ছে যে লুকরে সে বড় করে। এবং একটা সময় সে ভাবলো যে লুক যদি বিদেশে যদি যায়, সেখানে যদি আয় রোজগার করে, তাহলে তার কোনো সমস্যা থাকবে না, তাদের অভাব অনটন সব দূর হয়ে যাবে। তো এটা ভেবে সে তার প্রবাসী আত্মীয়ের সাথে যোগাযোগ করে সে লুকরে বিদেশে পাঠানোর ব্যবস্থা করে। তো লুক যখন বিদেশে যায়, প্রথম নিয়মিত সে পত্র লিখত। একটা সময় লুকের পত্র সংখ্যা কমতে থাকে, এবং মাইকেল জানতে পারলো যে লুক ওই দেশ থেকে আরেক দেশে চলে গেছে। পরে মাইকেল হতাশায় ভেঙে পড়ে, এবং একটা সময় মাইকেল সে ইহকাল ত্যাগ করে। তো মাইকেলের সে যে ঋণগ্রস্ত হয়ে পড়ে, তার খামার অঞ্চল বিক্রি হয়ে গেল, তার ঘর দরজা ভেঙে পড়লো, সেখানে তখন শুধু চাষের জমি এবং ওক গাছ দাঁড়ানো, যেটা কালের সাক্ষী হয়ে সেখানের মধ্যে রয়ে যায়। তো এই দুঃখজনক ঘটনা নিয়ে মাইকেল কবিতাটা। টু দ্য কুকো এটা ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা। এই কবিতাটা ওয়ার্ডসওয়ার্থ 1797 সাল থেকে শুরু করে 1814 সালে, তার মানে 17 বছর ধরে লিখে শেষ করে দ্য এক্সকারশন। যেহেতু ওয়ার্ডসওয়ার্থ খুবই বিখ্যাত একজন কবি এবং খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, তো আমরা তার শ্রেষ্ঠ সাহিত্যকর্ম যেগুলো আমরা মনে রাখতে পারি, মাইকেল তার প্রিয়তমা লুসির সাথে দেখা করার জন্য ভ্রমণ করে মার্চ মাসে টিনটার্নে গেল। সেখানে লুসি একাকী শস্য কাটা ডিউটি করে। যাওয়ার পথে মাইকেল কুকো ড্যাফোডিল ফুল নিয়ে গেল। তো যথারীতি আমার যেটা মনে হয়, তুমি এইসব ছন্দবন্ধ শিখতে গেলে তুমি অনেকবারই ভীষণ দিলে হয়তো মনে রাখতে পারো, কিন্তু শেষ পর্যন্ত তুমি যদি বারবার যদি পড়ো, তাহলে মনে থাকবে, এবং ছন্দ দিয়ে শেষ পর্যন্ত মনে থাকবে না। তারপর যদি মনে রাখতে পারো, তাহলে মাইকেল প্রথমটা পেয়ে গেলাম মাইকেল, প্রিয় হলে প্রিলুড, লুসিতে তো লুসি, ভ্রমণ হচ্ছে দ্য এক্সকারশন, মার্চ হচ্ছে রিটার্ন ইন মার্চ, টিনটান হচ্ছে টিনটান অ্যাবে, একাকিতে হচ্ছে দ্য রিক্লুস, রিক্লুস মানে একাকি, শস্য কাটা দ্য সলিটারি রিপার, ডিউটি হচ্ছে ওড টু ডিউটি, কুকো কুকো, এবং ড্যাফোডিল হচ্ছে যে দ্য ড্যাফোডিলস। ওয়ার্ডসওয়ার্থে কোটেশনগুলো পড়ার আগে আমরা রিভিউ করে আসি তখন কী কী পড়লাম ওয়ার্ডসওয়ার্থ থেকে। তাহলে রোমান্টিক যুগের আমাদের হচ্ছে একদম প্রথম কবি ওয়ার্ডসওয়ার্থ, যাকে বলা হয় ওরশিপার অফ নেচার, যাকে বলা হয় হাই প্রিস্ট অফ নেচার, যাকে বলা হয় সুপারস্টার অফ রোমান্টিক এজ, এবং তাকে বলা হয় পোয়েট অফ চাইল্ডহুড। ওয়ার্ডসওয়ার্থ অনুপ্রাণিত হয়েছিলেন ফ্রেঞ্চ রেভলিউশন দ্বারা। উনি কিন্তু পোয়েট লরিয়েটও ছিলেন। ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করতেন প্রকৃতির মাঝেই মহান সৃষ্টিকর্তা বিরাজমান, তার মানে উনি প্যানথেইজম মতবাদে বিশ্বাস করতেন। ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত আত্মজীবনীমূলক বা অটোবায়োগ্রাফিক্যাল কবিতা হচ্ছে দ্য প্রিলিউড। আর লিরিক্যাল বালাদে যতগুলো কবিতা আছে, তার মধ্যে ওনার শ্রেষ্ঠ কবিতা হচ্ছে টিনটার্ন, লেট নেচার বিউর টিচার, এটা ওয়ার্ডসওয়ার্থের একটা লাইন। তাহলে ওয়ার্ডসওয়ার্থকে আমরা যখন মনে করবো যে উনি তো প্রকৃতির উপাসক, হ্যাঁ, প্রকৃতি নিয়ে ওনার কাজকাম, প্রকৃতির কোনো কিছু পাইলে তুমি ওয়ার্ডসওয়ার্থের সাথে রিলেট করতে পারবা। আমরা পড়লাম আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ এ ক্লাউড, যে কবিতাটার অপর নাম হচ্ছে দ্য ড্যাফোডিলস। এটা ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কবিতা। এই কবিতার থিম হচ্ছে দ্য থিং অফ বিউটি গিভস আস ডাবল প্লেজার, এবং এই কবিতায় কবি ড্যাফোডিল দ্বারা যেটা বুঝিয়েছেন যে নেচার হ্যাজ এ হিলিং পাওয়ার টু সরো স্ট্রাইক অ্যান্ড হার্ট। সলিটারি রিপার, এখানের মধ্যে একজন একাকী নিঃসঙ্গ একজন রমণী শস্য আহরণের ঘটনাটা এখানে বর্ণিত হয়েছে। টিনটার্ন অ্যাবে, এটা হচ্ছে লিরিক্যাল বালাদে ওয়ার্ডসওয়ার্থের শ্রেষ্ঠ কবিতা, এবং টিনটার্ন অ্যাবেতে কবি বলেন নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার। দ্য প্রিলুড, এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থের অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। ইংরেজি সাহিত্যের প্রথম দর্শন তত্ত্বের কাব্য। দেখো যে দর্শন নিয়ে কিন্তু কেউ কাব্য রচনা করে নাই, তাহলে ওয়ার্ডসওয়ার্থ সে দর্শন নিয়ে একটা কাব্য রচনা করলো, এর নাম হচ্ছে দ্য রিক্লুস, তবে এটা অসমাপ্ত। দ্য লুসি পোয়েম, এটা ওনার একটা বিখ্যাত কবিতা। মাইকেল একটা বিখ্যাত কবিতা, এবং টু দ্য কুকো। দ্য এক্সকারশন, এটা উনি সবচেয়ে দীর্ঘ সময় ধরে রচনা করেন, 1797 শুরু করে 1814 সালে শেষ করে। তাহলে ওয়ার্ডসওয়ার্থ আমাদের শেষ হয়ে গেল। আসো ওয়ার্ডসওয়ার্থের বিখ্যাত কিছু কোটেশন দেখি।
একটু আগে পড়ে ফেলছি, নেচার নেভার ডিড বিট্রে দ্য হার্ট দ্যাট লাভড হার, এটা হচ্ছে টিনটার্ন অ্যাবে থেকে। ওয়ার্ডসওয়ার্থ বলেন দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, তার মানে যেটা বাংলা আমরা বলি ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুরই অন্তরে। এটা হচ্ছে প্যারিস যখন ওর বয়স 1 বছর তখনকার একটা ছবি। তো এই কবিতাটা ওয়ার্ডসওয়ার্থের মাই হার্ট লিভস আপ ওয়েন আই বিহোল্ড এই কবিতা থেকে নেয়া। ওয়ার্ডসওয়ার্থ তার ইন্টিমেশন অফ ইমর্টালিটি এই কবিতায় বলেন আওয়ার বার্থ ইজ বাট এ স্লিপ অ্যান্ড এ ফরগেটিং। হ্যাঁ, ট্রু না? আমাদের জীবন হচ্ছে স্লিপ অ্যান্ড এ ফরগেটিং। The best portion of a man's life, his little, nameless, unremembered acts of kindness and love. তার মানে আমরা যদি কাউকে আসলে কাইন্ডনেস এবং লাভ যদি প্রদর্শন করি, বারবার যদি বলতে থাকি আমি তোমাকে ওইটা দিয়েছিলাম সেটা দিয়েছিলাম, এগুলো আসলে কোনো মূল্য নাই, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে লিটল, নেমলেস, আনরিমেম্বার্ড অ্যাক্টস অফ কাইন্ডনেস অ্যান্ড লাভ। এবং লেট নেচার বি ইউর টিচার, এটা ওয়ার্ডসওয়ার্থের একটা বিখ্যাত কোটেশন, পরীক্ষা আসতে পারে। তো ওশান ইজ এ মাইটি হারমোনিস্ট, ওই যে প্রথম বলছিলাম তুমি প্রকৃতি রিলেটেড কোনো কিছু পাইলে তুমি কল্পনা করবে এটা ওয়ার্ডসওয়ার্থের একটা কোটেশন হতে পারে। তাহলে ওশান হচ্ছে যে একটা মাইটি হারমোনিস্ট। আসলে আমরা যখন সমুদ্রের পাশে যখন যাই তখন এই যে সমুদ্রের যে গর্জন, একটা ঐক্যতান না, প্রচণ্ড একটা সুর ক্রিয়েট হয় সেখানে। ওয়ার্ডসওয়ার্থ বলেন, উনি কিন্তু পোয়েট্রির সুন্দর একটা সংজ্ঞা দেন। ওয়ার্ডসওয়ার্থ বলেন পোয়েট্রি ইজ দ্য স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, ইট টেক্স ইটস অরিজিন ফ্রম ইমোশন রিকালেক্টেড ইন ট্রাঙ্কুইলিটি। এই যে ওয়ার্ডসওয়ার্থের যে কাব্যের যে সংজ্ঞা, কাব্যকে কিন্তু নানাভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন। আর তোমাদেরকে যদি বলি যে কবিতা কী জিনিস, হোয়াট ইজ পোয়েট্রি, পোয়েট্রিটা কী, মানে তোমার কাছে কী, তুমি কী মনে করো? এক বাক্যে যদি আমি বলতে বলি কবিতা তোমাদের কাছে কী, কবিতা মানে আসলে কী, কবিতা মানে কী একটু বলো তো। ওয়ার্ডসওয়ার্থ বলছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস, আমাদের মধ্যে যে পাওয়ারফুল যে ফিলিংসটা যে আসে, এটা যখন আমরা স্বতঃস্ফূর্তভাবে যখন এটা যে ওভারফ্লো যখন হয় সেটা পোয়েট্রি বলছে সে। মনের খোরাক, শর্ট স্টোরি, জীবনের সারমর্ম, আবেগ অনুভূতির প্রকাশ, এক্সপ্রেশন অফ ফিলিং। নিশাদ, তোমার কাছে যেটা মনে হয় মডার্ন আর ক্লাসিক না, তোমার যেটা মনে হয় মনের কথা সাজানোর রূপ, ইমোশন, ফিলিংস, আর্ট, অনুভূতি, মনের কথা, শৈল্পিকতা দেয়া, আর্টওয়ার্ক, মনের ভাব প্রকাশ। কবিতা হলো ছন্দবদ্ধ বা ছন্দহীন উপমা, আচ্ছা সুন্দর প্রেজেন্টেশন অফ ফিলিংস উইথ লিরিক্স। ওকে, খুব সুন্দর, তোমরা খুব সুন্দর সংজ্ঞা দিছো, প্রত্যেকের জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর অনেকে সংজ্ঞা দিছো, যে অনুভূতি ব্যাপারটা চেষ্টা করছে যে কবিতার মাধ্যমে আমরা আসলে অনুভূতির আমরা হচ্ছে যে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের ওয়ার্ডসওয়ার্থ বললেন পোয়েট্রি ইজ দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ অল নলেজ। দেখছো কত বড় একটা কথা বলছে, উনি বলছে পোয়েট্রি হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ অল নলেজ, ইট ইজ অ্যাজ ইমর্টাল অ্যাজ দ্য হার্ট অফ ম্যান। তার কবিতাকে উনি কত বড়োভাবে উপস্থাপন করছে, এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড লাস্ট অফ অল নলেজ। আমরা দেখি যে আমাদের এখানে আল মাহমুদ কী বলেন, আল মাহমুদ বলেন কবিতা চরের পাখি, কুরনো হাঁসের ডিম, গন্ধ ভরা ঘাস, ম্লান মুখ বউটির, দড়ি ছেঁড়া হারানো বাছুর, গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর, কবিতা তো মক্তবে মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। তাহলে আল মাহমুদ ওনার কাছে কবিতা হচ্ছে মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার, তাই না? আমাদের অনেকের কাছে কিন্তু কবিতা আমার নিজের যে মনে যে অনুভূতি, বা কবির কাছে মনে হয়েছে যে কবিতা তো মক্তবের মেয়ে, চুল খোলা আয়েশা আক্তার। ও চুল খোলা আয়েশা আক্তারের মাধ্যম ওটাই ওনার কবিতা। আমরা ক্লাসে শুরুতে বলছি না যে কবিতা কি কোনো কাজে লাগে, বা আমাদের কবি কি কোনো কাজে লাগে, বা কবিরা যে কবিতা টবিতা লেখে এলে কী কাজে লাগে আমাদের, এগুলো তো আমাদের কোনো কাজে লাগে না আসলে, বেহুদা। আল মাহমুদ বলেন পৃথিবীতে সব মানুষই যদি দায়িত্ববোধের পরিচয় দিত তাহলে জগতে স্বপ্নের সৃষ্টি হতো না, কাব্য রসাতলে যেত। এই কর্মনিপুণ পৃথিবীতে দায়িত্ব জ্ঞান সম্পন্ন মানুষের বড়ই দরকার, তা কে অস্বীকার করবে? তবু এমন মানুষ কি এক আধজন থাকবে না যারা আকাশের নীল দেখবে, গাছের সবুজ এবং শঙ্খের গায়ে আলপনা দেখবে, নারীর ভ্রুরেখা কত সুন্দর দেখবে, ঢাকার আকাশে একটু মুখ তুললেই শত শত শকুন উড়ে বেড়াচ্ছে ভাগাড়ের দিকে দৃষ্টি রেখে। নিশ্চয় এমন মানুষ দু একজন দরকার যাদের আমরা অবহেলা ও অবজ্ঞা ভরে হলেও বলবো ইনি কবি, আমাদের জন্য স্বপ্ন লেখেন। তার মানে কবিরা আমাদের কোনো কাজে আসার কোনো দরকার নাই, কবিরা আমাদেরকে স্বপ্ন দেখান, এবং সেই স্বপ্নটা কবির যে স্বপ্নটা সেটা আমাদের মধ্যে
সংক্রমিত করেন, যেটা আমরা রোমান্টিক পিরিয়ডের কবিদের মধ্যে যেটা দেখতে পাই, ওনাদের যে স্বপ্নটা সেটা আমাদের মধ্যে সংক্রমিত হয়েছিল। সো আমরা চলে আসবো এসটি কলেরিজের কাছে। উনি ছিলেন ওয়ার্ডসওয়ার্থের বন্ধু এবং ওনারা একই ডিস্ট্রিক্টে জন্ম এবং ওনারা কাছাকাছি সময়ের কবি, এবং 1798 সালে ওনারা দুই বন্ধু মিলে কিন্তু কাব্যের ইতিহাসটা চেঞ্জ করে দেন। ওনাকে বলা হয় পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, অতি প্রাকৃতবাদের কবি। তাই উনি একজন ইংরেজি কবি, একই সাথে সাহিত্য সমালোচক এবং দার্শনিকও বটে। ওনার বন্ধু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে উনি হচ্ছেন রোমান্টিক মুভমেন্টের একজন ফাউন্ডার এবং উনি একজন লেক পোয়েট। তো আমাদের এসটি কলেজের কবিতার মধ্যে আমরা দেখবো সাসপেনশন অফ ডিসবিলিভ। এই সাসপেনশন অফ ডিসবিলিভ জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে প্রথম যখন তুমি শুনবা তোমার মনে এই যে এগুলি কী বলে, গাঁজাখুরি কথাবার্তা, এগুলি কী বলে সব, এগুলো তোমার বিশ্বাস হতে চাইবে না। এই যে ডিসবিলিভ, এই যে একটা টেম্পোরারি ডিসবিলিভ, প্রথম তো মনে হবে যদি এটা অবিশ্বাস একটা কথা, দেখো এগুলো আন্দাজ, এগুলো চাপা মারতেছে, মিথ্যা কথা এগুলো। আমরা দেখতে পাবো আমাদের এসটি কলেজের কবিতার মধ্যে এমন কিছু লাইন যেগুলো দেখলে আপাতত মনে হবে এগুলো নিয়ে কী বলতেছে এগুলো, হ্যাঁ, একটা ডিসবিলিভ চলে আসবে। দ্য রাইম অফ অ্যানসাইন্ট মেরিনার, এই কবিতার মধ্যে কবি কিন্তু এ সাসপেনশন অফ ডিসবিলিভ সফলভাবে ব্যবহার করেন। তো এই কবিতার মধ্যে রাইম অফ দ্য অ্যানসাইন্ট মেরিনার, এই কবিতার মধ্যে কী হয় যে এখানের মধ্যে একটা বিবাহ অনুষ্ঠানের মধ্যে তিনজন অতিথি, তো একজন অতিথি নিজের গল্প বলা শুরু করে। তো সে বলে যে সে একবার সমুদ্র যাত্রা করছিল, হ্যাঁ, অন্যদেরকে বলতেছে আবহাওয়া খুব শান্ত ছিল। এক পর্যায়ে তাদের জাহাজ তোমার খুব প্রচণ্ড কুয়াশাবৃত বরফের রাজ্যে পৌঁছায়, আবহাওয়া আস্তে আস্তে খারাপ হয়ে যায়। তো যখন আবহাওয়া খারাপ হয়ে যায় তখন একটা অ্যালবার্টস পাখি তাদের জাহাজের বরাবর উড়ে আসছে। যখন অ্যালবার্টস পাখিটা ওদের জাহাজের উপরে আসছে, আবহাওয়াটা আবার ভালো হয়ে যায়। ওরা সবাই খুব বলে অ্যালবার্টস ওদের জন্য ভালো ভাগ্য নিয়ে আসছে, আবহাওয়া ভালো হয়ে গেছে, ওদের জন্য একদম সে হলো সৌভাগ্যের প্রতীক। কিন্তু অ্যানসাইন্ট মেরিনার সে বেহুদা ওই পাখিটাকে হত্যা করছে। যখন পাখিটাকে হত্যা করছে তখন আবহাওয়াটা আবার খারাপ হয়ে গেছে, ওদের উপরে অভিশাপ লাগছে। সবাই অ্যানসাইন্ট মেরিনারকে বললো তুমি যে অ্যালবার্টস পাখিটাকে যে তুমি যে মারলা, আমাদের উপর অভিশাপ লাগছে, এবং তারা মৃত অ্যালবার্টসকে তার গলায় ঝুলিয়ে দেয়। একটা সময় বাতাস থেমে গেল, সমুদ্রের পানি সব পচে গেল, সেই পচা পানিতে অবাঞ্ছিত যত প্রাণী তারা সব চারপাশে কিলবিল করতে লাগলো, এবং পানিগুলো পচে এমন একটা অবস্থা সেখান থেকে একটা ফোঁটাও পান করার মতো নাই। তার ফলে অ্যানসাইন্ট মেরিনার ছাড়া সকল নাবিক 30টায় মারা গেল। এবং অ্যানসাইন্ট মেরিনার যখন সে বললো তার অপরাধের জন্য সে যখন অনুশোচনা করলো, তখন তার ঘাট থেকে ওই মৃত অ্যালবার্টসটা পড়ে গেল এবং প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। একটা সময় অ্যানসাইন্ট মেরিনার সে তার দেশে নৌবন্দর দেখতে পেল এবং মুক্তি অনুভব করলো। তবে হঠাৎ করে প্রচণ্ড শব্দ করে জাহাজটা তলিয়ে গেল, তবে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান। তাহলে এই যে কাহিনীটা বর্ণনা করে, এখন এইটা যেখানে এত সুপার ন্যাচারাল যে কথাবার্তা, অ্যালবার্টস পাখি একটু উপরে আসছে, সে ভাগ্য নিয়ে আসছিল, ওটা মারার পরে ওদের দুর্ভাগ্য নেমে আসছে, এবং পানির মধ্যে সব মৃত তোমার এত সব তোমার হচ্ছে যে তোমার তোমার প্রাণী, অবাঞ্ছিত প্রাণী, তারপরে এমনভাবে কিলবিল করতেছে, একটা ফোঁটা পানি কিন্তু পান করার মতো না। এই কবিতাটার প্রথম পড়ার পর তোমার মনে হবে যে এটা তো মানে খুব একটা সুপার ন্যাচারাল আজগুবি একটা ব্যাপার স্যাপার। এই যে প্রথম ধাপেই তোমার মনে হচ্ছে আজগুবি ব্যাপার স্যাপার, এটা হচ্ছে সাসপেনশন অফ ডিসবিলিফ, এবং যেটা এসটি কলেরিজ সফলভাবে কিন্তু ব্যবহার করেছিলেন। একজন বলছে এসটি কলেরিজ তোমার হচ্ছে যে সবজি খেত, হ্যাঁ উনি সবজি খেত, উনি আফিম খেত, আফিম খেয়ে কবিতা লিখত। তো অ্যানসাইন্ট মেরিনারের মধ্যে উনি বলে একটা লাইন ছিল এরকম, ওয়াটার এভরিওয়্যার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এলোন এলোন all alone on a wide sea, and never a saint took pity on my soul in agony. তাহলে অ্যানসাইন্ট মেরিনার সে এই কথাটা শেষে গিয়ে বলে। এসটি কলেরিজের প্রথমটা আমরা পড়ে ফেললাম, তার প্রথম যে বিখ্যাত কবিতা রাইম অফ অ্যানসাইন্ট মেরিনার। আমাদের পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ অ্যানাদার ফেমাস পোয়েম এসটি কলেরিজের, সেটা হচ্ছে যে ক্রিস্টাবেল। এখানে কলেরিজ বানানটা ভুলে যেতে, সরি, কুবলা খান, এটা এসটি কলেরিজের আরেকটা বিখ্যাত কবিতা। তো একজন যখন বললো যে এসটি কলেরিজ সে খুবই সবজি খেত, হ্যাঁ আসলে সে সবজি খেত এরকম, ওর রেগুলার সে সবজি খেত এরকম, এই সবজি পোড়ায় খাচ্ছে, দেখো সবজি পোড়ায় খাওয়ার পরে এই দেখো ওর মাথা থেকে এরকম কবিতা বেরোচ্ছে, এই যে কবিতা বেরোচ্ছে সবজির সাথে সাথে এরকম, হ্যাঁ। তো কী হলো, একবার সে তোমার এরকম সবজি টবজি খেয়ে ঘুমাই গেছে এরকম, হ্যাঁ। তো ঘুমের মধ্যে স্বপ্নে দেখলো যে মঙ্গল নৃপতি কুবলা খান সে একটা জায়গায় প্রাসাদ নির্মাণ করার জন্য নির্দেশ দিছে, ওটার নাম হচ্ছে জানাডু নামক একটা জায়গা। তো ওই জায়গাটা মঙ্গোলিয়ার অভ্যন্তরে, এখানে পাহাড়ি অরণ্য, ঝর্ণা ধারা শোভিত একটা স্থান, হ্যাঁ। ওইটার নিচ দিয়ে গুহা গেটে তৈরি করা হবে ঝর্ণা, এবং ঝর্ণাধারার পানি
পানির শেষে গিয়ে পতিত হবে অন্ধকার দূর সমুদ্রে। এবং এই প্রাসাদটা চারপাশে দেয়াল দ্বারা ঘেরা থাকবে, এমন চারদিকে থাকবে সুগন্ধি পুষ্পরাজের বাগিচা। ওই যে বলছিলাম সবজি খেলে মাঝে মাঝে তোমার এরকম একটা অনুভূতি হবে, তুমি কিন্তু এরকম এমন একটা জায়গায় চলে যাবা, কি সুখ শান্তি, ঝর্ণা, তারপর পাখি, হ্যাঁ, সুগন্ধির পুষ্পরাজের বাগিচা। কবি ওখানে চলে গেছিলো। হ্যাঁ, তো কবি সেখানে দেখলেন ক্ষীণ চাঁদের আলোর সেখানে দৈত্যী প্রেমে মত্ত রমণী কেঁদে কেঁদে ফিরে তার দানব প্রেমিকার তরে। কবির দৃষ্টিতে স্থানটি একসাথে পরম রমণীয় আর ভয়ঙ্কর। ও মাই গড, ওখানে রমণীয় আছে অনেক। তো কবি দেখেছেন কুবলা খানের প্রাসাদে বাদ্যযন্ত্র হাতে সুদূর আফ্রিকা অঞ্চলের আবিসিনিয়ান এক রমণী গান গাইছে। তার কণ্ঠে ধ্বনিত হচ্ছে তারই অঞ্চলের পার্বত্য সঙ্গীত। কবি বলেন সেই সঙ্গীত সুধা ফের যদি তিনি নিজের মাঝে জাগাতে পারতেন, কিংবা যদি স্বপ্নে দর্শন করা এমন একটি প্রাসাদ নির্মাণ করতে পারতেন, হ্যাঁ, রমণীরা গান গাইবে, চারিদিকে ঝর্ণা এরকম। তো কলেরিজ কিন্তু কুবলা খান বলা হয় এই কবিতার শেষ অংশটা উনি ভুলে গেছেন, কারণ উনি এটার লেখা দেখে মনে হয় যে এটা পুরোটা উনি শেষ করে নাই, এবং ভাবা হয় যে উনি যখন ঘুম থেকে উঠে যখন লেখে তখন উনি যে পরের যে অংশটুকু এটা কিন্তু ভুলে গেছে। তো কলেরিজ এই যে স্বপ্নপ্রাপ্ত কবিতা কিন্তু অনেক বিখ্যাত কিন্তু কবিতা আছে যেগুলো স্বপ্নপ্রাপ্ত। মিলাদ পড়ার সময় কিন্তু শেখ সাদির এই কবিতাটা কিন্তু আমরা সবাই পড়ি, বালাগালুলা বিকামা আলিহি, কাশাবদ্দুজা বিজামা আলিহি, হাসুনাত জামিউ খিসা আলিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো এই কবিতাটার প্রথম 3 লাইন তোমার বলা হয়ে থাকে, মানে শেখ সাদি সে চিন্তা করতেছিল সে নবীজি শানে একটা তোমার এমন একটা তোমার হচ্ছে নাত লিখবে, তোমার হচ্ছে যে নাতটা মানে মানুষ বছর পর বছর যে নাতটা মানুষ হচ্ছে যে মনে রাখবে। উনি চিন্তা করতেছে যে নবীজির শানে উনি কী এমন নাত লিখবে। হ্যাঁ, তো 3 লাইন উনি লিখছে। 3 লাইন লেখার পর উনি কিন্তু 4র্থ লাইন মনে করতে পারতেছে না, কী হবে উনি মনে করতে পারতেছে না। অনেক দিন চিন্তা করতেছে কী লিখবে 4র্থ লাইনটায়। তো উনি একদিন ঘুমায় যায়। তো ঘুমের মধ্যে উনি বলে যে হচ্ছে যে এটা কবির কথা। কবি বলে যে নবীজি ওনাকে দেখা দিচ্ছে, নবীজি ওনাকে বললেন যে তুমি শেষ লাইনটা লেখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি। তো এই কবিতাটা এত বিখ্যাত হয়ে যায়, তো আমরা কিন্তু অনেকে এই কবিতাটা পড়ার সময় অনেকে ভুলে যায়, আমরা ভাবি এটা একটা দোয়া। সো দিস ইজ নট দোয়া, এটা দোয়া না, এটা কিন্তু একটা কবিতা, শেখ সাদের একটা কবিতা। তো আমাদের এস.টি. কলেরিজ ওনার সাহিত্য সমালোচনামূলক যে গ্রন্থ নাম হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া। না, আমি আসলে কোনো ঝামেলার মধ্যে যাইতে চাই না আর কি। বেদাত হলে বেদাত, হ্যাঁ, যা বলার হুজুরা যেটা বলে সেটাই, বেদাত হলে বেদাত। কারণ আমাদের ছোটোবেলায় এগুলো এটা বেদাত ফেদাত ছিল না। ছোটোবেলা আমরা মিলাদ পড়তাম, তারপর মিলাদের মধ্যে আমরা বিস্কুটের জন্য দাঁড়ায় থাকতাম, এবং একবার পাওয়ার পর আরেকবার যাইতাম, হুজুর আমি তো পাই নাই, যদি বিষয়টা খুবই অনৈতিক ছিল। হ্যাঁ, এবং জিলেপির জন্য কিন্তু আমরা দাঁড়ায় থাকতাম। ওই জিলেপিটা খুব ভালো ছিল, ওই জিলেপির যে টেস্ট, ওইটা কিন্তু এখন আর পাওয়া যায় না। এখন না মানুষজন কেমন যেন নিষ্ঠুর হয়ে গেছে, এটা দুঃখজনক। মানে আগে জিলেপি দিত মসজিদে সবসময়, আমরা মসজিদে যাইতাম, জিলেপি পাইতাম, আমরা সবসময় দাঁড়ায় থাকতাম জিলেপির জন্য। রুটি দিত, হালুয়া দিত, আমরা ওগুলো হ্যাঁ দাঁড়ায় থাকতাম ওগুলোর জন্য। এখন দেয় না কেউ, জগৎ নিষ্ঠুর হয়ে গেছে এখন। যেন পোলাপান যায় না মনে না সিন্নি দিতে। হ্যাঁ, সবরতার সময় আমাদের এখানে তোমার অনেক বড় করি তোমার হচ্ছে যে তোমার আখনি বলে আর কি, আখনি, চট্টগ্রামে আখনি বলে এটাকে, অনেক বড় পরিসরে হয়তো। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে নিশ্চয়ই তোমার ভিন্ন দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা আছে বিভিন্ন লোক জানে। তবে উৎসব জিনিস আমার ভালো লাগতো আর কি, আমার পার্সোনালি ভালো লাগতো। তো এস.টি. কলেরিজের ওনার সাহিত্য সমালোচনামূলক যে গ্রন্থ সেটা হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া। তবে এটার নামটা পড়লে মনে হয় এটা একটা আত্মজীবনী, তাই না? এই যে বায়োগ্রাফিয়া, হ্যাঁ, বায়োগ্রাফিয়া, এটা ওনার আত্মজীবনী না, এটা হচ্ছে সাহিত্যের আত্মজীবনী। তো এখানে আমার 24টা অধ্যায় আছে। পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে বায়োগ্রাফিয়া লিটারারিয়া কোন ধরনের গ্রন্থ। সো এটা কিন্তু আত্মজীবনী নয়, দিস ইজ নট আত্মজীবনী, এটা সাহিত্যের জীবনচরিত, সাহিত্যের আত্মজীবনী, নট এস.টি. কলেরিজের আত্মজীবনী। এস.টি. কলেরিজের আরেকটা বিখ্যাত কবিতা ফিয়ার্স ইন সলিটিউড। তো এই কবিতাটা কবি লেখেন 1798 সালে, যখন তোমার হচ্ছে যে ফ্রান্স যখন হুমকি দিচ্ছিল যে ওরা গ্রেট ব্রিটেন দখল করে ফেলবে, ওই সময়ে কবি এই কাব্যটা লিখেন। দ্য নাইটিঙ্গেল আ কনভারসেশনাল পোয়েম, এটা এস.টি. কলেরিজের একটা বিখ্যাত কবিতা। সো আমরা ওনার একটু কবিতাগুলো রিভিউ করে আসি। তাহলে আমরা প্রথমে শুরু করছি এস.টি. কলেরিজ। উনি হচ্ছেন পোয়েট অফ সুপার ন্যাচারালিজম, অতি প্রাকৃতবাদের কবি।
ওনার লেখাজোকা পড়ে তোমার প্রথমে একটা অবিশ্বাস মনে হবে যে কী লিখছে এগুলা, আন্তাজি মন্তাজি কী লিখছে না, এটা অবিশ্বাস ব্যাপার স্যাপার মনে হবে, স্বপ্নে প্রাপ্ত ব্যাপার মনে হবে। এই ব্যাপারটাকে বলা হয় সাসপেনশন অফ ডিসবিলিফ। তার মানে এটা একটা লিটারারি ডিভাইস যেটা এসটি কলেজ এত সফলভাবে তোমার ব্যবহার করেন, এবং সত্যি সত্যি মনে হয় আমাদের এটা আসলে কি, এটা আসলে কি এরকম কিছু ঘটছে, হ্যাঁ এরকম একটা ব্যাপার মনে হয় আমাদের। দ্য রাইম অফ অ্যানসান মেরিনার, এটা এসটি কলেজের হচ্ছে যার একটা বিখ্যাত কবিতা, যেটা বলেছিলাম আমরা। এখানে উনি সাসপেনশন অফ ডিসবিলিফটা খুব সফলভাবে উনি ব্যবহার করেন, এবং এখানে একজন নাবিক যে অ্যানসান মেরিনার অ্যালবাট্রস পাখিটাকে মেরে ফেলার পরে তার জীবনে যে তার জীবন না, পুরো জাহাজের জীবনে যে দুর্গতি নেমে আসে, তাকে নিয়েই আমাদের অ্যানসাইন মেরিনারের কাহিনী। এবং এই কবিতার একটা বিখ্যাত লাইন হচ্ছে ওয়াটার ওয়াটার এভরিওয়ার নর এনি ড্রপ টু ড্রিঙ্ক, এবং এলোন এলোন অল এলোন, এলোন মানে ওয়াইড ওয়াইড সি। ক্রিস্টাবেল, এটা এসটি কলেজের একটা বিখ্যাত কবিতা। কুবলা খান, আমরা বললাম যে উনি যখন স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখে কবিতা লিখে ফেলেন, এবং কবিতার মোটামুটি শেষ কিছু অংশ উনি ভুলে যান। কলেজের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ হচ্ছে বায়োগ্রাফিয়া লিটারারিয়া। এটার নাম পড়ে মনে হতে পারে এটা মনে বায়োগ্রাফি হইতে পারে, কিন্তু আসলে বায়োগ্রাফি নেই, এটা হলো সাহিত্যের জীবনচরিত, তার মানে এটা একটা সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ। ফিয়ার্স ইন সলিটিউড, এটা একটা বিখ্যাত কবিতা যেটা উনি লেখেন যখন ফ্রান্স গ্রেট ব্রিটেনকে হুমকি দিচ্ছিল যে দখল করে ফেলবে। দ্য নাইটিঙ্গেল, কনভারসেশনাল পোয়েম, এটা এসটি কলেজের একটা বিখ্যাত কবিতা। তো আমি দেখি এসটি কলেজের কিছু বিখ্যাত কোটেশন পরীক্ষার জন্য যেগুলো আসবে। কমন সেন্স ইজ অ্যান আনকমন ডিগ্রি ইজ হোয়াট দ্য ওয়ার্ল্ড কলস উইজডম। তার মানে কমন সেন্সটা আসলে উইজডম, তাই না? এবং আরেকটা বিখ্যাত কথা আছে, কমন সেন্স ইজ ভেরি আনকমন ইন কমন পিপল। ইজ ট্রু, কমন পিপলের মধ্যে কমন সেন্সটা খুবই কম। হি প্রেইড বেস্ট হু লাভ বেস্ট, all things both great and small for the dear God who loved us, he made and loved all. আচ্ছা, এই যে লাভ মানে হচ্ছে যে এ লাভ মানে লাভস, হ্যাঁ এটা তোমার হচ্ছে যে এ লাভ মানে হচ্ছে লাভস, এটা একটা বাংলা করা হয়েছে। বাংলা তর্জমাটা হচ্ছে জীবে প্রেম করে যেজন সেজন সে বেঁচে ঈশ্বর। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দের একটা কোটেশন। তাহলে আমরা আমাদের রোমান্টিক পিরিয়ডের আমাদের কালজয়ী দুজন রাইটারকে পড়ে ফেললাম। একজন হচ্ছে আমাদের ওয়ার্ডসওয়ার্থ, একজন এসটি কলেরিস। আমরা আসবো স্যার ওয়াল্টার স্কটের কাছে। ওয়াল্টার স্কট একই সাথে হিস্টোরিক্যাল নোবেলিস্ট, প্লে রাইট এবং পোয়েট, যাকে বলা হয় ফাদার অফ বোথ রিজিওনাল অ্যান্ড হিস্টোরিক্যাল নোভেলস। তার মানে পরীক্ষা আসতে পারে যে ঐতিহাসিক উপন্যাসের ফাদারকে ওয়াল্টার স্কট। এখন আমাকে বলো যে বাংলা ভাষায় ঐতিহাসিক উপন্যাসের জনককে? বাংলা ভাষায় কে প্রথম ঐতিহাসিক উপন্যাস লেখেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাম বলতে পারবা ওনার ঐতিহাসিক উপন্যাস? একদিন বলছে দুর্গেশ নন্দী, না আমার রাজসিংহ আছে, ঠিক আছে যাও, এটা অ্যাসাইনমেন্ট যাও, আমার কাছ তো বাংলা সাহিত্যের কনফিউশন দরকার না, যাও। তুমি বাংলা সাহিত্য কদিন আগে পড়ছো, পড়ার পরে বলে গেছো, ঠিক আছে যাও, তোমাদের অ্যাসাইনমেন্ট এটা যাও। তো ওয়াল্টার স্কটের উপরে তোমার অল্প কয়েকটা বইয়ের নাম জানলে হবে। তা বিখ্যাত বইয়ের নাম হচ্ছে আইভানহো, একটা জানলে যথেষ্ট। আর একটা হচ্ছে হার্ট অফ মিডলোথিয়ান। তো আমাদের ওয়াল্টার স্কটের একটা বিখ্যাত কবিতা হচ্ছে প্যাট্রিয়টিজম, এবং এটা বিখ্যাত করেছেন দিস ইজ মাই ওন মাই নেটিভ ল্যান্ড। দ্য ব্রাইড অফ ল্যামারমুর, এটা ওয়াল্টার স্কটের একটা বিখ্যাত নোবেল। দ্য টালিসমান। তো তুমি যদি বলো ভাই আমি কোন দুটো সবার আগে মনে রাখবো, প্রথমে মনে রাখতে হবে আইভানহো, এটা একদম মনে সবচেয়ে বিখ্যাত, আইভানহো সবচেয়ে বিখ্যাত উপন্যাস ওনার, হ্যাঁ এটা মনে রাখতেই হবে। আর সেকেন্ড যদি বলো তাহলে তালিসমান, তাহলে আইভানহো এবং তালিসমান এই দুটো অবশ্যই তোমাকে মনে রাখতেই হবে। আর হার্ট অফ মিডলোথিয়ান এবং হচ্ছে তোমার ব্রাইড অফ ল্যামারমুর, এই দুটো একটু কম ইম্পর্টেন্ট। এই কোটেশনে মনে রাখতে হবে দিস ইজ মাই ওন মাই নেটিভ ল্যান্ড। এটা হলো প্যাট্রিয়টিজম কবিতার একটা পোয়েম, এবং এটা অনেকেই কিন্তু তোমার তাদের ভাষণে স্পিচ অনেকে ব্যবহার করে না, দিস ইজ মাই ওন মাই নেটিভ ল্যান্ড, নিজের ল্যান্ডকে নিয়ে। আসো আমরা হচ্ছে যে তোমার গত ক্লাসে একজন বলতেছিল যে ভাই মহিলা রাইটার নাই কেন, এই কে একজন বলতেছিল ভাই মহিলা রাইটার নাই কেন, ও মহিলা রাইটারদের লেখাজোখা পড়ার জন্য খুব অস্থির হয়ে গেছিলো। কে বলছিল? নারীদের মনে না ভালোবাসা নাই, প্রেমটা নাই, বুঝছো? প্রেম আসে শুধু ছেলেদের মনে বেশি থাকে। দেখো জেন অস্টেন, এতদিন পরে আমরা একজন নারী রাইটার পাইলাম, কিন্তু সে হচ্ছে এন্টি রোমান্টিক একজন নোবেলিস্ট ইন রোমান্টিক পিরিয়ড। ভাই রোমান্টিক পিরিয়ডে ওয়ার্ডসওয়ার্থ, তারপর আমাদের এসটি কলেরিস, কত রোমান্টিক ওরা কত কিছু লিখছে, আর সে এখানে ফাঁকি দিয়ে ঢুকে সে হচ্ছে অ্যান্টি রোমান্টিক লেখাটা শুরু করছে হচ্ছে তোমার জেন অস্টেন।
এটি রোমান্টিক কথাবার্তা। মেয়েরা বিয়ের আগে খুবই রোমান্টিক থাকে, বিয়ের আগ পর্যন্ত, বিয়ের পরে শেষ সব। মানে বিয়ের পর দিনই তোমার বলে এই যাও মাছ টাছ নিয়ে আসো, যাও ওই বেশি মাছটা দেখে শুনে আনো, বা পচা মাছ নিয়ে আসো না। হ্যাঁ, বিয়ের পর দিনই শেষ রোমান্টিসিজম। না আমি কিন্তু এখানের মধ্যে ধরো কিছুটা টেকনিক খাটাই। ধরো আমি হচ্ছে যে তোমার মেয়েদের সাথে কোনো শপিংয়ে গেছি, তো তোমার ম্যাডামের সাথে শপিংয়ে গেছি, হ্যাঁ, তো সে আমার বললো এটা কেমন হবে, আমি বলি যে সুন্দর। তো পরে আরেকটা ব্যাপার, এটা কেমন হবে, আনলাম এটা অসাধারণ, এটা অনেক সুন্দর, এটা অনেক অনেক বেশি সুন্দর হবে এটা। তার মানে আমি যে একটা এমফেসাইজ করলাম, তখন সে মানে কারণ আমি জানি আমি যদি এটা ওরকম সুন্দর বলতে থাকি তাহলে সে আমার আরও কোনগুলো দেখা পেন দিবে, সে এটা কেমন, এটা কেমন, এটা কেমন। তা আমি প্রথমটা বলি যে হ্যাঁ সুন্দর, পরেরটা বলি এটা তো আরও বেশি সুন্দর, এটা অসাধারণ এটা। তখন আর মানে খুব একটা ইয়ে হয় না আর কি। তো আমাদের এই জেন অস্টেনের দেখো, যদিও সে এন্টি রোমান্টিক, কিন্তু তার প্রাইড অ্যান্ড প্রিজুডিস এই উপন্যাসটা ওয়ান অফ দ্য মোস্ট সোল্ড নোভেল। এখন পর্যন্ত 20 মিলিয়ন কপি সেল হয়েছে। এগুলো কিন্তু অফিসিয়াল সেল, পুরা দুনিয়া জুড়ে যে কত তোমার নকল সেল হয়েছে সেগুলো বাদে শুধু অফিসিয়ালি 20 মিলিয়ন সেল হয়েছে এখন পর্যন্ত। ওয়ান অফ দ্য মোস্ট সোল্ড নোভেল প্রাইড অ্যান্ড প্রিজুডিস। এটা নিয়ে মুভি এবং সিরিয়াল অনেক কিছু হয়েছে। এবং সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি, এটা ওনার আরেকটা বিখ্যাত নোভেল। লাস্ট ওয়ান এমা। তাহলে আমরা হচ্ছে যে জেন অস্টেনের 3টা উপন্যাস মনে রাখবো। একটা হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, সবচেয়ে বিখ্যাত, ওয়ান অফ দ্য মোস্ট সোল্ড নোভেল, সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এবং এমা। তো এমার বিষয়বস্তু হচ্ছে তোমার খুব সুশ্রী এবং স্বাধীনতার প্রিয় সুন্দরী তনয়া এমা তার বাবার সাথে ছোট্ট হাইবারি শহরে বাস করে। তো তার জীবনে বিয়ে করার ইচ্ছা না থাকলেও পরবর্তীতে সে হারিয়েটকে স্বামী হিসেবে গ্রহণের সিদ্ধান্ত নেয়। অপরদিকে এমা ফ্রাঙ্ক চার্চিলকেও প্রেমের ফাঁদে ফেলতে চেষ্টা করে। দেখো সে কিন্তু বিয়ে করার ইচ্ছা নাই, কিন্তু সে হারিয়েটকে এবং তোমার এমাকে চার্চিলকে দুজনকে সে কিন্তু এইদিকে লাইন লাগা দিছে। কিন্তু অবশেষে এমা বুঝতে পারে যে তার মন সত্যিকার অর্থে তার উপদেশদাতা মিস্টার নাইটলিকে ভালোবাসে। দেখছো কারবার, হ্যারিয়েটকে সে সিদ্ধান্ত নেয় স্বামী হিসেবে নিবে, আবার চার্চিলকেও সে প্রেমের ফাঁদে ফেলানোর ট্রাই করে। পরে বুঝতে পারে না, ওর আসলে মনটা পড়ে আছে কার কাছে, নাটলির কাছে। তো অবশেষে তার বিবাহ বন্ধন আবদ্ধ হয়। এটা এমা গ্রন্থের সার সংক্ষেপ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জেন অস্টেনের উপর 3টা বইয়ের নাম মনে রাখবো, আর ওনার উপর মনে রাখবো উনি হচ্ছেন এন্টি রোমান্টিক নোভেলিস্ট ইন রোমান্টিক পিরিয়ড। পরীক্ষা প্রশ্ন আসতে পারে নিচের কোন রাইটার এন্টি রোমান্টিক নোভেলিস্ট ইন রোমান্টিক পিরিয়ড। ওনার সবচেয়ে বিখ্যাত হচ্ছে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, ওয়ান অফ দ্য মোস্ট সোল্ড নোভেল, 20 মিলিয়ন সেল হয়েছে এটা। সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এবং এমা, 3টা। ওকে, চলো আমরা একটু লর্ড বায়রনের কাছে চলে আসি। ওনার পুরো নাম হচ্ছে জর্জ গর্ডন বায়রন, সংক্ষেপে লর্ড বায়রন। আমাদের লর্ড বায়রন উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় মাত্র 19 বছর বয়সেই প্রকাশ করেন আওয়ার্স অফ ইডলনেস। ওনার লাইফটা ছিল খুব যথেষ্ট স্ক্যান্ডাল ছিল এবং রিভেলিয়াস ছিল। এবং ওনার হাফ সিস্টার মানে হচ্ছে সৎ বোন অগাস্টার সাথে ওনার কিন্তু প্রেম ছিল। এবং তোমার হচ্ছে যে সেই ঘরে তার একটা সন্তানও ছিল, এবং যেটা তখনকার সময়ে চরম বিতর্কিত একটা ব্যাপার ছিল, মানে সৎ বোনের সাথে সন্তান। তো তার মানে কর্মকাণ্ডগুলো প্রচণ্ড রিভেল, স্ক্যান্ডাল ছিল তার লাইফে প্রচণ্ড। এবং তোমার হচ্ছে যে সে ছিল খুবই প্লে বয় টাইপের লোক আর কি, ওয়ার দ্য লেডিস ম্যান। মানে ওর চেহারাটা খুব সুন্দর ছিল, দেখলে মেয়েরা ওর প্রেমে পড়ে যেত। এবং সে ছিল ইন্টারন্যাশনাল সেলিব্রিটি অফ হিস টাইম। এখন মাইকেল জ্যাকসন মাইকেল জ্যাকসন মরে গেছে, মানে মাইকেল জ্যাকসন তার আমলে যেরকম ইন্টারন্যাশনাল সেলিব্রিটি ছিল, আমাদের এই লর্ড বায়রন সে ছিল তখনকার সময় ইন্টারন্যাশনাল তোমার সেলিব্রিটি। মানে সে যেখানে যেত সেখানে ধরো মেয়েরা ওর জন্য পাগল হয়ে যেত, এরকম আর কি। তো লর্ড বায়রনের আমরা দেখি তার সবচেয়ে মেজর ওয়ার্কগুলো দেখি। প্রথম হচ্ছে ডন জুয়ান কাব্যে। তো তার বিখ্যাত গ্রন্থ, তার ডন জুয়ানের মধ্যে তোমার ডন জুয়ানের জন্ম হল স্পেনে। তার বাবা ছিল ডন জোস, সম্ভ্রান্ত ব্যক্তি। হ্যাঁ, তার মা ছিল ডোনা, সে খুবই শিক্ষিত মহিলা ছিল, কিন্তু তার বাবা জোস এবং মা ডোনার মধ্যে খুব সুখের সংসার ছিল না। তো জুয়ানের যে আব্বা, সে জ্ঞান বা শিক্ষার চেয়ে নারীদের প্রতি বেশি আকৃষ্ট ছিলেন। পাশাপাশি তিনি জুয়ানের মায়ের প্রতি কিছুটা অবিশ্বাসীও ছিলেন। তো জুয়ানের মা উনি চেয়েছিলেন জুয়ানের বাবার সাথে সম্পর্ক ছেদ করতে, কিন্তু তার পূর্বেই জুয়ানের আব্বা জ্বর আক্রান্ত হয়ে মারা যান। তো যেহেতু জুয়ানের আব্বা মারা যায়, তো জুয়ানের মায়ের একমাত্র উদ্দেশ্য ছিল জুয়ানকে শিক্ষিত করা। তো জুয়ান যেহেতু তার বাপ একটু প্লেবয় ছিল, তার বয়স যখন 16,
তখন তার আম্মার বান্ধবী ডন জুলিয়া তার প্রেমে পড়ে যায়। না, এটা তার দোষ না, এটা তার দোষ না, তার মায়ের বান্ধবীর দোষ, এটা তার প্রেমে পড়ে গেছে। যেহেতু জুয়ান খুব সুদর্শন ছিল, তার মায়ের বান্ধবী তার প্রেমে পড়ে গেছে এবং সুদর্শন জুয়ানের প্রতি তার গভীর আগ্রহ সৃষ্টি হয়। গ্রীষ্মের এক সন্ধ্যায় তারা তাদের ভালোবাসার কথা প্রকাশ করে। তো ডোনা জুলিয়া, ও স্বামী ছিল ডন আলফোনসো। সে তার স্ত্রীকে সন্দেহ করতো, তুমি মনে কারোর লোকে প্রেম টেম করতেছো, হ্যাঁ। তো এক রাত্রে সে তার স্ত্রী শোবার করে তার বন্ধুদের নিয়ে প্রবেশ করে এবং পুরুষের এক পাটি জুতা দেখতে পায়। সে তখন বলে এই পুরুষের জুতা কোত্থেকে আসছে, তখন এটা তার ডুয়ানের জুতা। তখন ডন জুয়ান সে বিছনা চাদরের নিচে যে লুকাই গেছে। তো অবশেষে আলফোনসোর সাথে তার ধস্তাধস্তি হয় এবং সে জুয়ানকে ডিসুম করে নাকের মধ্যে একটা ঘুষি মারে এবং সে যে পালায়া যায়। তো পরে ওখানের মধ্যে ডোনা জুলিয়া, মানে যে তার বান্ধবীর ছেলের সাথে প্রেম করছে, তো তাকে যে আলোর পথে ফিরে আসার জন্য তাকে মঠে পাঠানো হয়, তো তুমি আলোর পথে ফিরে আসো। অন্যদিকে ডন আলফোনসো সে চিন্তা করে তার স্ত্রী নিশ্চয়ই সে এত খারাপ হয়ে গেছে, সে তার বান্ধবীর ছেলের সাথে প্রেম করে, তো তাকে ডিভোর্স দিয়ে দেয়। জুয়ানের মা চিন্তা করে তার পোলারে যদি এখানে রাখে, মেয়েরা যে ডিস্টার্ব করতেছে তার পোলারে, তো সে তার পোলারে বিদেশে কানাডা পাঠিয়ে দিয়েছিল। কানাডা পাঠিয়েছে কিনা আমি জানি না, মানে বানাই বললাম আর কি, মানে বিদেশ ভ্রমণে পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছে না, মানে বাংলাদেশ থেকে যেরকম কানাডা পাঠিয়ে দিই ওই জন্য বললাম আর কি। তাহলে আমাদের ডন জুয়ান, এটা হচ্ছে লর্ড বায়রনের তার বিখ্যাত গ্রন্থ। দেখছো, সব নিষিদ্ধ প্রেমের সব কাহিনী, ওর রিবেলিয়াস ব্যাপার স্যাপার তার। দ্য ভিশন অফ জাজমেন্ট, এটা তার একটা বিখ্যাত গ্রন্থ। হেভেন অ্যান্ড আর্থ আ মিস্টারি। তো তার হাফ সিস্টার অগাস্টা লেই, তার সৎ বোন, আজ একজন বলছে আডা অগাস্টা লাভলেস কি ইলিজিটিমেট চাইল্ড, এটা আমি এক্স্যাক্টলি জানি না, মানে আডা অগাস্টা লে সন্তান কিনা আমি এক্স্যাক্টলি জানি না। আচ্ছা, আমি দেখতে হবে একটু। কিন্তু অগাস্টা লে ছিল ওনার হাফ সিস্টার, আর হাফ সিস্টারের সাথে ওনার প্রথম জীবনে প্রেম ছিল এবং যেটা সামাজিকভাবে মানে ভীষণ রকমের যে মানে প্রশ্নবিদ্ধ হয় যেটা। তো পরে ওর সাথে ডিভোর্স হয়ে যায় বায়রনের সাথে, পরে অগাস্টা লেই পরে সে আবার বিয়ে করে। লর্ড বায়রন কিছু মারাত্মক ভালো কথা বলছে। সো অলওয়েজ লাভ হোয়েন ইউ ক্যান, ইট ইজ চিপ, হ্যাঁ, ইট ইজ চিপ মেডিসিন। সে বলছে যে যখন পাও তখনই হাসবা, এটা হচ্ছে তোমার খুব চিপ মেডিসিন। তো ভাই সব জায়গায় হাসার দরকার নেই, মানুষ পাগলও ভাবতে পারে, মানে পরিস্থিতি বুঝে হাসবা আর কি। তুমি উদয় তুমি হাসতেছ, পরিস্থিতি বুঝে হাসতে হবে। বায়রন বলছে বলে তুমি হাসবা, এটার দরকার নেই ভাই। বায়রন বলছে, দেখছো আমি তোমাদের একটা কথা বলি যে ছেলে মেয়ে তোমাদের গ্রুপ স্টাডি করার কোনো প্রয়োজন নাই। পিটুয়েতে ছেলে মেয়ে গ্রুপ স্টাডি করবে না ভাই, কারণ ফ্রেন্ডশিপ মে অ্যান্ড অফেন ডাজ গ্রো ইন টু লাভ, বাট লাভ নেভার সাবসাইডস ইন্টু ফ্রেন্ডশিপ। তোমরা প্রথমে যেটা করো, আমার বেস্ট ফ্রেন্ড, এরপর প্রেম করো, প্রেম করার পরে দুজন দুদিকে বিয়ে করো, তারপর বলো দুজনকে আমরা আবার ফ্রেন্ড হয়ে যাই, চলো। ওই পেটা প্রেম করার পরে কি আর ফ্রেন্ড হইতে পারে? ফালতু কথা। প্রথমে প্রেম করে, তারপরে দুজন দুদিকে বিয়ে করে, তারপর কয় আমরা আবার ফ্রেন্ড হয়ে যাব। তো বায়রন তো বলছে এরকম হওয়া যায় না, সো এরকম হওয়া যায় না এগুলো। বায়রন বলছে ম্যানস কনসাইন্স ইজ ওরাকল অফ গড। সো মানুষের বিবেক এটা হচ্ছে ওরাকল অফ গড। সুইট ইজ রিভেঞ্জ স্পেশালি টু উইমেন। মেয়েরা খুবই দুঃখ পাবে এই কথাটা শুনে। সো সুইট ইজ রিভেঞ্জ স্পেশালি টু উইমেন। হ্যাঁ, একজন রাইটার বলছিল যে তোমার যে কোনো মেয়ে যে তোমাকে ছ্যাঁকা দেয়, বেস্ট রিভেঞ্জ হচ্ছে নিজে ভালো থাকা। বলো, এটা কে বলছে? বেস্ট রিভেঞ্জ হচ্ছে নিজে ভালো থাকা, এটা কে বলছে? বলো, কত মনোযোগ দিয়ে ক্লাস করো। বেস্ট রিভেঞ্জ হচ্ছে নিজে ভালো থাকা, এটা কে বলছে? এটা বলছে হারবার্ট। বাহ, দেখি মনে আছে তোমাদের। হ্যাঁ, ওই যে হুজুর ছিল হারবার্ট, রাইট, হুজুর ছিল না সে? এই যে হারবার্ট হুজুর বলছে বেস্ট রিভেঞ্জ হচ্ছে তুমি ভালো থাকবা। তুমি ছ্যাঁকা খেলে কখনো তুমি মন খারাপ করবে না, তুমি আরও বেশি দ্বিগুণ গতিতে তুমি ভালো থাকবা তুমি এখানের মধ্যে। এই প্রথম দুটা লাইন একটু মনে রাখবা ডন জুয়ানের। আই লাভ ইউ, ফর দিস লাভ হ্যাভ লস্ট স্টেশন হ্যাভেন ম্যানকাইন্ডস মাই ওন স্টেম। মানে ভালোবাসার জন্য সে তার দেশ, স্বর্গ, মানুষ, তার সেলফ স্টিম সব কিছু সে তোমার হারাই ফেলবে। কী কঠিন প্রেম। হ্যাঁ, তাহলে আমরা একটু লর্ড বায়রনকে একটু রিভিউ করে আসি। আমাদের লর্ড বায়রন হচ্ছে ওনার পুরো নাম জর্জ গর্ডন বায়রন। উনি ক্যামব্রিজে পড়া অবস্থায় উনি প্রকাশ করেন আওয়ার্স অফ ইডালনেস। উনি ছিল প্রচণ্ড রেভেলাস এবং ওনার লাইফটা ছিল প্রচণ্ড স্ক্যান্ডালাস। ডন জুয়ান ওনার সবচেয়ে বিখ্যাত গ্রন্থের একটা, এবং যেখানে তোমার ডন জুয়ান নামক এক ছেলের সাথে তার মায়ের বান্ধবীর যে প্রেম সেটা দেখানো হয়। দ্য ভিশন অফ জাজমেন্ট এটা একটা বিখ্যাত গ্রন্থ। হেভেন অ্যান্ড আর্থ আ মিস্টারি এটা একটা বিখ্যাত গ্রন্থ। অগাস্টা লে এটা হচ্ছে বায়রনস হাফ সিস্টার বায়োগ্রাফি। বায়রন বলেন যে তুমি যেখানে চান্স পাবে সেখানে হাসবা, এটা হলো চিপ মেডিসিন। বায়রন বলে ফ্রেন্ডশিপ মে অ্যান্ড অফেন ডাজ গ্রো ইন টু লাভ। বায়রন বলে ম্যানস কনসাইজ হচ্ছে ওরাকল অফ গড। বায়রন বলে সুইট ইজ রিভেন্স স্পেশালি টু উইমেন।
এবং সে বলে আই লাভ ইউ ফর দিস লাভ হ্যাভ লস্ট স্টেশন হ্যাভ এন ম্যানকাইন্ডস মাই ওন এস্টিম। শেষ আমাদের লর্ড বাইরন। আমরা চলে আসবো পার্সি বিশি। তো আমাদের এই পার্সি বিশি শেলি বা সংক্ষেপে বলি আমরা পিবি শেলি। আচ্ছা উনি কিন্তু ছেলে, কিন্তু উনি, ওনার বোন নাম হচ্ছে মেরি শেলি। হ্যাঁ, পিবি শেলি, উনি কিন্তু ছেলে। হ্যাঁ, শেলি নাম শুনলে আমরা অনেক সময় মনে করি এটা মানে মেয়ে মনে হয়, না শেলি হচ্ছে তোমার উনি ছেলে। তো আমাদের এই শেলি, সে হচ্ছে ফাইনেস্ট লিরিক পোয়েট ইন ইংলিশ। লিরিক পোয়েট মানে হচ্ছে গীতিকবি। গীতিকবি মানে হচ্ছে তোমার যে কবিতাগুলো গাওয়ার জন্য লেখা হয়, এগুলো হলো তোমার গীতিকবিতা। গান কিন্তু কাইন্ড অফ কবিতা। হ্যাঁ, তো আমাদের এই কিডস, এটা একটা পোস্টার, দেখো তো পোস্টারটা কী লেখা? পোস্টার লেখা দ্য কিডস লেটার্স প্রজেক্ট প্রেজেন্টস উইপ ফর অ্যাডোনিস কোলাবোরেটিভ রিডিং পার্সি বিশি শেলিস এলিজি ফর জন কিডস। এটা হচ্ছে 2021 সালে একটা প্রোগ্রাম হয়েছিল তোমার হচ্ছে, সেখান থেকে আমি পোস্টারটা নিয়েছিলাম। তো এই যে উইপ ফর অ্যাডোনিস, আমাদের এই অ্যাডোনিস ছিল তোমার আমাদের পার্সি বিশি শেলির তার সবচেয়ে বিখ্যাত কাব্যের একটা। তো এই কাব্যটা হচ্ছে একটা এলিজি মানে শোকগাথা। হ্যাঁ, তো এই অ্যাডোনিসটা তোমার হচ্ছে যে কবি কিডসের মৃত্যু উপলক্ষে রচিত। শেলি কিডসকে খুব পছন্দ করতো, তো কিডস যখন মারা যায় তখন তার মৃত্যুতে উনি অ্যাডোনিস নামক এই এলিজিটা রচনা করেন। তো এই কাব্যটির মধ্যে উনি যে কথাটা প্রকাশ করেন তা হলো মানুষের জীবন ছায়াবাজের মতো চঞ্চল ও ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা হচ্ছে অবিনাশী। মৃত্যু তাকে ধ্বংস করতে পারে না, মৃত্যু তাকে মুক্ত করে অনন্তের সাথে যুক্ত করে দেয়। মৃত্যুর পর আত্মা পরমাত্মায় বিলীন হয়ে যায়। এই পরমাত্মা হলো স্বয়ং ঈশ্বর। তার মৃত্যুর পর আমাদের আত্মাটা ঈশ্বরের মধ্যে লীন হয়ে যায়। এটি হচ্ছে অ্যাডোনিস কবিতার বিষয়বস্তু। ওড টু ওয়েস্ট উইন্ড। ওড মানে আসলে গীতিকবিতা। হ্যাঁ, ওড টু ওয়েস্ট উইন্ড বাংলা করা হচ্ছে পশ্চিমা সমীরণের গান। টু স্কাইলার্ক বাংলা করা হচ্ছে ভরতপক্ষীর গান। হ্যাঁ, ওজিমেন্ডিয়াস এটা ওনার একটা বিখ্যাত কবিতা, এবং দ্য রিভল্ট অফ ইসলাম। এখন এই কবিতাটা তোমার দেখে মনে হবে এখানে মনে হয় ইসলামের উপর রিভল্টে যদি কিছু একটা লেখা হয়েছে, আসলে না, এখানে ইসলামের সাথে কোনো কিছু নাই। এই কবিতাটা যখন পার্সি বিশি শেলি যখন জীবিত ছিল তখন এই কবিতাটার উনি হচ্ছে ওনার এই কবিতার নাম দিয়েছিল লেওন এবং সিতনা। তো এই লেওন এবং সিতনা ওনাদের দুজনের প্রেম নিয়ে হচ্ছে যে এই কবিতাটা, কিন্তু এই প্রেমটা ছিল তোমার হচ্ছে যে ইনসেস্ট, তার মানে ওরা ছিল ভাই বোন। তো ভাই বোনের মধ্যে যে প্রেম, এটা তো সবসময় সব সমাজেই সব ধর্মে নিষিদ্ধ একটা জিনিস। নিষিদ্ধ জিনিস দেখানোর কারণে এটা ধর্মীয়ভাবে ছিল এটা খুবই তোমার নিষিদ্ধ একটা ব্যাপার। ওনার মৃত্যুর পরে ওনার স্ত্রী মেরি শেলি এই কবিতার নাম দেয় দ্য রিভল্ট অফ ইসলাম। তবে এখানে ইসলাম ধর্ম না, এখানের মধ্যে এই কবিতার বিষয়বস্তু সব ধর্মের সাথে সাংঘর্ষিক। দ্য নেসেসিটি অফ অ্যাথেইজম মানে অ্যাথেইজমের প্রয়োজনীয়তা, এটা পার্সি বিশি শেলির একটা বিখ্যাত গ্রন্থ। প্রমিথিউস এটা ওনার একটা লিরিক্যাল ড্রামা। লিরিক্যাল ড্রামা মানে হচ্ছে গীতি নাট্য, মানে যেখানে তোমার ছন্দে যেখানে তোমার ডাইরেক্ট দেওয়া হবে। তো এই প্রমিথিউস আনবাউন্ড এটার কাহিনীটা ছিল মূলত প্রমিথিউস ছিল তোমার দেবতাদের মধ্যে, সে ছিল মানুষকে পছন্দ করতো। হ্যাঁ, অপরদিকে দেবরাজ জুপিটার সে ছিল মানব বিদ্বেষী। তো জুপিটার সে কিন্তু করা একটা আদেশ দিচ্ছে মানুষের জন্য যা খুশি মানুষকে উপহার দেওয়া যাবে, মানুষকে আগুনের ব্যবহার করতে দেওয়া হবে না। তোমরা জানো যে আগুনের ব্যবহারটা কিন্তু মানব সভ্যতাটাকে অনেক বেশি আগায় দেয়, তাই না? মানে কয়েক হাজার বছর আগায় দিচ্ছে আগুনের ব্যবহার যখন শিখে গেল মানুষ। তো দেবরাজ জুপিটার তার আদেশ ছিল মানুষকে কিন্তু আগুনের ব্যবহার করতে দেয়া হবে না। তো প্রমিথিউস সে আদেশটা অমান্য করেছিলেন, এবং ফলে জুপিটারের নির্দেশে প্রমিথিউসকে বন্দি করে তার হাতে পায়ে শিকলেটে পাড়ার গায়ে বেঁধে রাখা হয় এবং প্রচণ্ড নির্যাতন করা হয়। একটা ইগল লাইনে রাখা হয়েছে, এই ইগলটা প্রতিদিন আসে প্রমিথিউসের তোমার হচ্ছে যে ওর কলিজা খাই ফেলতো, এবং এটা আবার গ্রো করতো, পরদিন আবার আসে ওর কলিজা খাই ফেলতো। মানে প্রচণ্ড শাস্তি দেওয়া হয়েছে তাকে, যেহেতু সে স্বর্গ থেকে আগুন নিয়ে মানে পলায় আসছে এবং মানুষকে সে আগুনের ব্যবহারটা শিখেছে, যে জন্য দেবরাজ তোমার জুপিটার তার উপরে প্রচণ্ড ক্ষিপ্ত ছিল। তো প্রমিথিউসের এই বীরত্বপূর্ণ সংগ্রামের কাহিনীকে তোমার প্রথম রূপদান করেছিলেন গ্রিক নাট্যকার স্কাইলাস। এই গ্রিক নাট্যকার স্কাইলাসের এই ভাবনাটাকে তোমার এটা যুগোপযোগী করে এবং আরও তীব্র করে নাট্যরূপ দিয়েছিলেন আমাদের এই পার্সি বিশি শেলি। সো নাটকটার নাম হচ্ছে প্রমিথিউস আনবাউন্ড। আমরা শেলির কিছু কোটেশন দেখি। ফিয়ার নট ফর দ্য ফিউচার, উইপ নট ফর দ্য পাস্ট। সো তুমি অতীতকালে যে পড়াশোনা করো নাই এই জন্য কান্নাকাটি করার কোনো দরকার নেই।
এবং সামনে কী হবে এটা যেন ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি আজকে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, কালকে এক্সামটা ভালো করে দাও। শেলি বলছে প্রতিদিন ক্লাসটা করবা এবং পরের এক্সামটা ভালো করে দিবা। দ্য মোর উই স্টাডি দ্য মোর উই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। সো আমরা যতই জানবো তত বুঝতে পারবো আমরা আসলে কিছু জানি না। সো আমরা যে বেকুব এটা আমরা কেমন বুঝবো? আমরা যত পড়াশোনা করবো তত বুঝতে পারবো আমরা আসলে প্রচণ্ড রকমের বেকুব, আমরা আসলে কিছু জানি না। ও উইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। সো আমরা জানি যে রাত্রি যত গভীর হয় প্রভাত ততই নিকটে আসে। বিপদ যতই তোমার গভীর হোক না কেন ভয় পাবে না, তুমি জানো যে মুক্তি তোমার একদমই সামনে। পার্সি বিসি শেলি উনি বলেন পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটর্স অফ দ্য ওয়ার্ল্ড। উনি বলেন যে কবিরা হচ্ছে বিশ্বের আনঅ্যাকনলেজড লেজিসলেটর, আইন প্রণেতা। তার মানে ওনার হচ্ছে পুরো দুনিয়াটা তুমি যদি হিসাব করো, পুরো দুনিয়ার আইন প্রণেতা হচ্ছে তোমার কবিরা। আমাদের আজকে সর্বশেষ কবি হচ্ছে জন কিটস। আমরা একটু রিভিউ করে আসি পার্সি বিসি শেলিকে, তারপর আমরা জন কিটসকে পড়ে ক্লাসটা শেষ করবো। তাহলে আমাদের কিটস হচ্ছে শেলি হচ্ছে ফাইনেস্ট লিরিক পোয়েট ইন ইংলিশ। অ্যাডোনিস হচ্ছে তার একটা বিখ্যাত কাব্য, এটা একটা এলিজি এবং কবি কিটসের মৃত্যু উপলক্ষে রচিত। ওড টু দ্য ওয়েস্ট উইন্ড শেলির একটা কবিতা, টু স্কাইলার্ক এটা একটা কবিতা, ওজিমেন্ডিয়াস এবং দ্য রিভল্ট অফ ইসলাম। তবে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই কবিতার। এই কবিতার নাম ছিল প্রথমে লায়ন এবং সিতনা। দ্য নেসেসিটি অফ অ্যাথিজম এই গ্রন্থটা প্রকাশের জন্য ওনাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করা হয়। প্রমিথিউস আনবাউন্ড এটা একটা নাটক, এবং এই নাটকে দেবতা প্রমিথিউস এই যে মানুষকে যে আগুনের ব্যবহার শেখায়, তার জন্য প্রমিথিউসকে যে ভীষণ রকমের শাস্তি ভোগ করতে হয়, সে বীরত্বপূর্ণ কাহিনী নিয়ে প্রমিথিউস আনবাউন্ড। এবং দ্য কোটেশন, ফিয়ার নট ফর দ্য ফিউচার, উইপ নট ফর দ্য পাস্ট। দ্য মোর ই স্টাডি দ্য মোর ই ডিসকভার আওয়ার ইগনোরেন্স। এবং ও উইন্ড, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। পোয়েটস আর দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেটর্স অফ দ্য ওয়ার্ল্ড। আজকে আমাদের সর্বশেষ কবি হচ্ছে জন কিটস। কিটসকে বলা হয় পোয়েট অফ বিউটি, এবং উনি বলেন আ থিং অফ বিউটি ইজ এ জয় ফর এভার। সো যে জিনিসটা সুন্দর এটা হচ্ছে সবসময়ের জন্য আনন্দের একটা উৎস। আ থিং অফ বিউটি ইজ জয় ফর এভার। কিটসের আরও অনেকগুলো টাইটেল আছে। ওনাকে বলা হয় পোয়েট অফ বিউটি। ওনাকে যাদের স্লাইড দেখা যাচ্ছে না, এটা তোমার দিকে নেট সমস্যা, ওকে, পরে রেকর্ডটা দেখে নিও, বাট স্লাইড চেঞ্জ হচ্ছে, আমাদের দিক থেকে চেঞ্জ হচ্ছে। কিটসকে বলা হয় পোয়েট অফ বিউটি, কিটসকে বলা হয় পোয়েট অফ হেলেনিজম, পোয়েটকে বলা হয় পোয়েট অফ সেন্সুয়াসনেস, কিটসকে বলা হয় পোয়েট অফ রোমান্টিসিজম, কিটসকে বলা হয় পোয়েট অফ নেচার এবং পোয়েট অফ প্যাসিমিজম। তবে পোয়েট অফ নেচারটা স্পেশালি বলা হয় ওয়ার্ডসওয়ার্থকে। হ্যাঁ, কোনো কারণে যদি পরীক্ষা যদি অপশানে যদি ওয়ার্ডসওয়ার্থ না থাকে, তখন সেক্ষেত্রে তোমার জন কিটস তুমি দিতে পারবা। ওকে, এটা মনে রাখবা যে পোয়েট অফ নেচার এটি স্পেশালি বলা হয় ওয়ার্ডসওয়ার্থকে। কিন্তু তোমার যদি কোনো কারণ ওয়ার্ডসওয়ার্থ না থাকে, সেক্ষেত্রে ওনাকেও পোয়েট অফ নেচার বলা হয়। তাহলে ওনার টাইটেলগুলো মনে রাখবো, বিশেষ করে উনি হচ্ছে বিউটির কবি, পোয়েট অফ বিউটি, পোয়েট অফ সেন্সুয়াসনেস, পোয়েট অফ রোমান্টিসিজম, পোয়েট অফ হেলেনিজম, এবং উনি কিন্তু হতাশাবাদের কবি, প্যাসিমিজমের কবি। আমাদের কিটস উনি কিন্তু বাই প্রফেশন উনি ছিলেন একজন ডক্টর। তার মানে উনি শুধু ডাক্তারি করতেন না, উনি কিন্তু কবিতাও লিখতেন। তবে এত ব্রিলিয়ান্ট একজন মানুষ কিন্তু উনি কিন্তু বেশি দিন কিন্তু বাঁচেন নাই, উনি খুবই অল্প আয়ুষ্কাল পেয়েছিলেন। কিন্তু যেই কয়দিন উনি আয়ুষ্কাল পান, ওই কয়দিনে ওনার যে রচনা সেটাই বিশ্বের ইতিহাসে স্মরণীয় হয়ে রয়ে যায়। তার পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোন কবি একজন ডক্টর ছিলেন, বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোন কবিকে ম্যান অফ মেডিসিন বলা হয়, বা ম্যান অফ মেডিসিন কাকে বলা হয়। হ্যাঁ, এভাবে কিটসের উপরে নানাভাবে প্রশ্ন আসতে পারে। কিটসের ফেমাস সনেট হচ্ছে অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার। তাহলে চ্যাপম্যান কী করেছিল বলো তো? চ্যাপম্যানের কথা কিন্তু আমরা পড়াছিলাম। চ্যাপম্যান কোনটা ট্রান্সলেট করছিল? চ্যাপম্যান কিন্তু হোমারের ইলিয়াড এবং অডিসি এটা কিন্তু অনুবাদ করছিল। তাহলে এই যে চ্যাপম্যানের যে হোমারের উপর যে লেখা চ্যাপম্যানের, তার উপরে আমাদের কিটস উনি একটা ফেমাস সনেট লিখেন অন ফার্স্ট লুকিং ইন্টু চ্যাপম্যানস হোমার। ওনার বয়স যখন 18, তখন উনি একটা কবিতা লেখেন ইমিটেশন অফ স্পেন্সার। আমরা দেখি আমাদের কিটসের বিখ্যাত কবিতা ওড টু সাইকি। তো এই সাইকি সে ছিল মূলত একজন তোমার হচ্ছে যে সে প্রিন্সেস ছিল, কিন্তু সে ছিল প্রচণ্ড রকমের সুন্দর। তো সাইকি যে এত সুন্দর ছিল, তার প্রতি তোমার ভেনাস মানে দেবী ভেনাস প্রচণ্ড জেলাস ছিল তার প্রতি, যে সাইকি এত সুন্দর হবে কেন।
তো সে সাইকিকে সে একটা অভিশাপ দেয়, সে বলে তারপলা কিউপিড, এই তারপলা কিউপিডকে সে বলে যে তুমি এমন একটা ব্যবস্থা করো যাতে সাইকির সাথে যাতে বিয়ে হয়, কোনো একটা মনস্তারের সাথে যাতে বিয়ে হয়, যে তুমি ওরা যাই বশ করে ফেলো। হ্যাঁ, তো এই কিউপিড সে নিজেই সাইকির প্রেমে পড়ে যায়, এবং যে তার সে যে তোমার ভেনাসের ছেলে এই পরিচয়টা সে কিন্তু গোপন করে। তো একদিন আমাদের এই সাইকির বোন তাকে বলে যে তুমি যার সাথে প্রেম করতেছো ওর পরিচয় কি তুমি জানো? ও কেন, আমি তোর পরিচয় জানি না, ও রাতের বেলা আমার সাথে দেখা করতে আসে, আমি তো ওর চেহারা কখনো দেখি নাই, তুমি ওর চেহারাটা দেখো। তারপরে তোমার সাইকিরে কিন্তু তোমার এই কিউপিড বলে যে তুমি কখন আমার চেহারাটা দেখা ট্রাই করো না, আমি অন্ধকারে আসবো। তখন সাইকি সে ঘাড়ি কেন দিয়া সে রাতের বেলা যখন ঘুমাচ্ছিল, যখন এই কিউপিড তখন তার চেহারাটা দেখতে যায়, তো সে ওর চেহারা দেখে অবাক হয়ে যায়, এত সুন্দর একটা ছেলে। তখন ওখান থেকে হারিকেন থেকে একটা তেল, এক ফোঁটা তেল পড়ে এই কিউপিডের গায়ে। তখন কিউপিড কিন্তু ঘুম থেকে উঠেছে, এবং কিউপিড কিন্তু প্রচণ্ড রকমের রাগ করে যে তুমি এভাবে তোমাকে বলছেন আমাকে না দেখতে, তো তুমি কেন এরকম দেখছো। তো যাই হোক, ও প্রচণ্ড রাগটাগ করলেও তোমার শেষ পর্যন্ত তার রাগ একটা সময় কমে যায়, এবং শেষ পর্যন্ত তারা বিয়ে করে এবং সুখে শান্তিতে তারা বসবাস করতে থাকে। এই সাইকি এবং কিউপিডের যে প্রেম, তাদের এই অমর প্রেম, তার মানে একজন হচ্ছে মানুষ, একজন হচ্ছে তোমার দেবতা, তো তাদের যে অমর প্রেম, এটা নিয়ে ওড টু সাইকি, আমাদের কিডসের বিখ্যাত কবিতা। তো এই কবিতাটার লাইন হচ্ছে, আই ওয়ান্ডার্ড ইন এ ফরেস্ট থটলেসলি অ্যান্ড অন দ্য সাডেন ফেন্টিং উইথ সারপ্রাইজ, সো টু ফেয়ার ক্রিয়েচার্স কাউস্ট সাইড বাই সাইড ইন ডিপেস্ট গ্রাস বিনিথ দ্য হুইসপারিং রুফ অফ লিভস অ্যান্ড ট্রেম্বল ব্লসমস হোয়ার দেয়ার রেন। সো এখানের মধ্যে এই কবিতায় মূলত সাইকি এবং কিউপিডের তাদের যে এটার্নাল প্রেম সেটা দেখানো হয়। কিডসের একটা বিখ্যাত কবিতা, এটা হচ্ছে ওড টু এ নাইটিঙ্গেল, ওড অন এ গ্রেসিয়ান আর্ন, প্যাস্টোরাল লাভ নিয়ে। এন্ডিমিয়ন, এটা ওনার আরেকটা বিখ্যাত কবিতা। তো এখানে এন্ডিমিয়ন ছিল, এটা চারাদা লাইনের একটা অনেক বড় একটা কবিতা। হ্যাঁ, তো এখানে এন্ডিমিয়ন থাকে, সে একজন শেফার্ড, হ্যাঁ, এবং সে একটা প্রিন্স। তো এখানে চাঁদের যে দেবী মুন গডেস সিনথিয়ার সাথে তার প্রেম হয়। তো এই এন্ডিমিয়ন যে ছিল মূলত রাখাল শেফার্ড, এই এন্ডিমিয়নের সাথে মুন গডেস সিনথিয়ার যে প্রেম, সে প্রেম কাহিনী নিয়ে কিডসের বিখ্যাত কবিতা এন্ডিমিয়ন, চারাদার লাইনের, মানে অনেক অনেক বড় একটা কবিতা। দ্য ইভ অফ সেন্ট অ্যাগনিস, সেন্ট অ্যাগনিস এটার কাহিনীটা হচ্ছে, এটা মধ্যযুগের পটভূমিকায় রচিত। তো এই কাব্যে নায়িকার নাম হচ্ছে ম্যাডলিন, এবং নায়কের নাম হচ্ছে পরফিরো। তো ওরা দুজন প্রেম করে, কিন্তু তাদের যে পরিবার, ওই যে রোমিও জুলিয়েটের মতো, তাদের পরিবার কিন্তু এই প্রেমটা কোনোভাবে মেনে নেয় না। তো ম্যাডলিনকে কিন্তু গৃহবন্দী করে রাখা হয় যাতে সে পরফিরোর সাথে দেখা করতে না পারে, এবং চারপাশে কিন্তু প্রহরী রাখা হয় যাতে সে কোনোভাবে দেখা করতে সে না পারে। তো ম্যাডলিন একসময় শুনছে যে সেন্ট অ্যাগনিস, যেটা ছিল ওদের ধর্মের তোমার হচ্ছে যে কী বলে, মানে পোপদের মতো আর কি, মানে খুব সেন্ট। তো সেন্ট অগ্নিসের তার স্মরণ দিনের পূর্বরাত্রে স্বপ্নে কুমারীরা তাদের প্রেমিককে দেখতে পায়, মানে যেই স্বপ্ন নিয়ে, মানে যেই চিন্তা নিয়ে ঘুমোতে যাবে তখন তার সেই প্রেমিককে সে দেখতে পাবে। তো মেডলিন তার প্রেমিক পরফিরোকে কামনা করে সে ঘুমায় পড়ে, এবং স্বপ্নে সে দেখলো পরফিরো এখানে চলে আসছে। স্বপ্ন থেকে জেগে সে দেখে যে সত্যি সত্যি পরফিরো সেখানে মধ্যে চলে আসছে, এবং পরে এখান থেকে যখন তার বিয়ে বলা অবস্থাতে যখন কেটে যায়, তখন তারা শত্রুরা বোঝার আগে তারা সেখান থেকে পালায় যায়। এইটা কাহিনী নিয়ে দ্য ইভ অফ সেন্ট অ্যাগনিস। তো এই হচ্ছে ম্যাডলিন, এবং এ হচ্ছে তার প্রেমিক পরফিরো। এই যে এরা সবাই তোমার এই যে সেন্ট অ্যাগনিসের স্মরণ দিনের আগের দিন সবাই মটত খায় বেশ তোমার হচ্ছে ঘুমাই পড়ে, যে ঘুমাইছে এরা, ঘুমাই পড়ছে সবাই, এরা কারণ হুঁশ দিস নাই, এরা সবাই টালা হয়ে গেছে এখানের মধ্যে, এরা পালাই গেছে এখান দিয়ে। জন কিটসের একটা বিখ্যাত কাব্য হচ্ছে হাইপেরিয়ন। হাইপেরিয়ন সে ছিল তোমার সূর্য দেবতা, আর অ্যাপোলো ছিল জ্ঞানের দেবতা। তো এই কবিতাটা মূলত তোমার সূর্য দেবতা এবং জ্ঞানের দেবতা দুজনের মধ্যে যে লড়াই, এই রচনাটা শুরু হয় 1818 খ্রিস্টাব্দে, কিন্তু শেষ করতে পারেন না উনি। এখানের মধ্যে রাজ্যচ্যুত তোমার হচ্ছে যে শনি, সে রাজ্য পুনরুদ্ধারের জন্য সূর্য দেবতা হাইপেরিয়নের কাছে হেল্প চান, কিন্তু সে তাকে হেল্প করতে পারে না, এবং সঙ্গীত, কাব্য এবং জ্ঞানের দেবতা অ্যাপোলো তাকে দেখা দেয়, এবং কাব্যের প্রথমাংশ এখানে শেষ হয়ে যায়। দ্বিতীয়াংশে অ্যাপোলো এসে হাইপেরিয়নকে হারিয়ে দেয়, এবং তোমার হচ্ছে যে কবি স্বপ্নে কোনো মন্দিরের দিকে উনি চলেছেন, পৃথিবীর দুঃখে দুঃখিত যারা, তাদের সেখানে প্রবেশাধিকার রয়েছে। আর এই যে ঋতুগৌরব
শনি সে রাজ্য হারাই ফেলছে, তার দুঃখে বিষাদময়ী দেবী মণিটা কবিকে জানালেন হাইপিরিয়ন মানে সূর্য দেবতার পতন হয়েছে এবং রাজ্য লাভ করেছেন অ্যাপোলো। কাব্য শেষ। তাহলে এখানে দেখানো হয় যে সূর্য দেবতা এবং জ্ঞানের দেবতা এই দুজনের লড়াইয়ের মধ্যে শেষ পর্যন্ত কিন্তু জ্ঞানের দেবতা কিন্তু জিতে যায়। জন কিটসের আরেকটা বিখ্যাত কাব্য লামিয়া। তো লামিয়ার মধ্যে এখানে তোমার লামিয়া এবং লিসিয়াস তাদের দুজনের মধ্যে প্রেম। তো এই হারমিস সে ছিল দেবতা, তো সে একজন নিম্পের সন্তানে, নিম্পানি হচ্ছে তোমার এই যে মৎস্যকন্যা সন্তানে যখন সে নামে তখন সে লামিয়াকে দেখতে পায়। তো লামিয়া ছিল একজন সাপ। সো এই লামিয়া সে ছিল নাগিনী কন্যা। তো দেবতা হারমিস যখন এই লামিয়াকে যখন দেখে তখন সে তাকে সুন্দরী নারীতে কনভার্ট করে ফেলে, মানে নিম্পে কনভার্ট করে ফেলে। এ দেখো সে হচ্ছে তোমার এই সমুদ্রকন্যায় গেছে, দেখো এই যে লেজ আছে তার, হ্যাঁ এটার মধ্যে হারমিসের বরে সে এরকম তোমার মৎস্যকন্যা হয়ে গেছে আর কি সে। তো এই যে লামিয়া সে যত সুন্দরী হয়ে গেল, সে তখন ভালোবাসলো লিসিয়াসকে। লিসিয়াস তাকে তার বাসায় নিয়ে যায়। তো সেখানে যখন তাদের মিলন উৎসব হবে, সেখানে তোমার লিসিয়াসের যে গুরু অ্যাপোলো, সে অ্যাপোলো সেখানে আসে। এবং যখন অ্যাপোলো আসে বলে তুমি যার সাথে প্রেম করতেছো তাকে বিয়ে করবে তুমি এখন, সে তো হচ্ছে যে নাগিনী। এটা যখন বলে, তার রূপ যখন প্রকাশ করে, তখন লামিয়া কিন্তু আত্মনাদ করে সেখানে অদৃশ্য হয়ে যায় এবং লিসিয়াস কিন্তু সে তার নিষ্প্রাণ অসার দেহ সেখানে পড়ে থাকে। এটা হচ্ছে লামিয়ার কাহিনী। আমরা একদম শেষ দিকে চলে আসি। জন কিটসের আরেকটা বিখ্যাত কাব্য, সেটা হলো ইসাবেলা। আর এটা আরেকটা নাম হলো অর দ্য পট অফ ব্যাসিল। তার এই কবিতার নাম হলো ইসাবেলা হইতে পারে পট অফ ব্যাসিল, দুটাই। তো এই কবিতা ইসাবেলা এবং লরেন্সের মধ্যে তাদের মধ্যে প্রেম ছিল, কিন্তু ইসাবেলা এবং লরেন্সের প্রেমটা ওই ইসাবেলার ভাইয়েরা কিন্তু কোনো মতে মেনে নিতে পারে না। কারণ ইসাবেলারা ছিল চৌধুরী বংশের, আর লরেঞ্জো সে ছিল তোমার মানে চৌধুরী বংশের না আর কি, সে আমার মতো আর কি, মানে খুবই নর্মাল। ওর নাম শামসুল আরফিন ছিল আর কি, নর্মাল ছিল। ওরা ছিল চৌধুরী বংশের ইসাবেলা। তো পরে ইসাবেলার ভাই চৌধুরী বংশের ওরা হচ্ছে যে তোমার লরেঞ্জোকে ওরা হচ্ছে এখানে ডাকে, আসো আমরা একসাথে খাওয়া দাওয়া করি। ওরা একজন KFC ফ্রাইড চিকেনে খাওয়া দাওয়া করতে আসে। তো এই দেখো তোমার এই যে ইসাবেলার ভাই এরা এখানের মধ্যে এরা ভালো করে খাওয়ায় লরেঞ্জোকে, খাওয়া দেওয়া চলো ভাই আমরা ঘুরতে যাবো, চলো আমরা ঘুরতে যাই এটা বইলা তখন লরেঞ্জোকে অনেক জঙ্গলের ডিপে ঘুরতে নিয়ে গিয়ে ওর লরেঞ্জোকে মারিয়া ওর কলাটা কাটে ফেলে। তো এই যে কলাটা কাটে সেখানে রেখে দেয়। একটা সময় ইসাবেলা কিন্তু জেনে যায় যে তার ভাই এরা কিন্তু লরেঞ্জোকে মেরে ফেলছে, এবং সে যখন সেখানে দেখতে যায় তখন সে লরেঞ্জোর কাটা মাথাটা সেখানের মধ্যে জঙ্গলের মধ্যে পায়। তখন সে লরেঞ্জোর কাটা মাথাটা সেখান থেকে নিয়ে আসে, এবং নিয়ে এসে এই যে ব্যাসিল মানে পট, এই পটের মধ্যে লরেঞ্জোর যে কাটা মাথাটা এখানে সে রাখে, এবং সারাক্ষণ এটা কিন্তু কাপড় দিয়ে ঢাকে রাখে। প্রত্যেক দিন সে ঘুম থেকে উঠে লরেঞ্জোর মাথাটা দেখে এবং লরেঞ্জোর মাথাটা ধরে আসে হচ্ছে যে হাই জান আমার, তুমি কেন, তোমাকে কত কষ্ট হয়েছে তোমার মারে ফেলার সময়, আমার ভাইরা তোমার এই যে গলা দিয়ে যখন ছুরি চালাচ্ছিল তোমার কত কষ্ট জানি হয়েছে, এবেলা সারাক্ষণ কান্না করতে থাকে সে। একটা সময় তোমার ইসাবেলার যে ভাই, এই হাসতেছে কেন, ইসাবেলার ভাই যারা ওরা হচ্ছে জেনে যায়, কয় তুমি কী করতেছো এখানের মধ্যে। ওরা দেখে আবার ভয় পেয়ে যায়, কী রে ভাই, আমার মারে ফেলছে, ওর মাথা এখানে কোত্থেকে আসলো। এটা কাহিনী নিয়ে ইসাবেলা, অথবা কবিতার নাম আরেকটা নাম হতে পারে অর দ্য পট অফ ব্যাসিল। হ্যাঁ, তো শেষ পর্যন্ত আমাদের হতভাগিনী ইসাবেলা তার সব হারানোর বেদনাই, তার ভাইয়েরা যখন এটা দেখে প্রথমে এরা ভয় পেয়ে যায়, তারপরে একদিন ওর নিষ্ঠুর ভাইয়েরা এই টপটা ওরা চুরি করে এবং ওরা কিন্তু এই মাথাটাও ফেলে দেয়। তো ইসাবেলা তো ওর প্রেমিকা লরেঞ্জো হারাই ফেলছে, লরেঞ্জোর মাথাটাও হারাই ফেলছে, সব হারায়া ইসাবেলা সব হারানোর বেদনা জর্জরিত হয়ে তিলে তিলে শুকিয়ে মারা গেল। এবং এই দুঃখজনক ঘটনার মধ্যে দিয়ে আমাদের আজকের কিডস শেষ হলো। তোমরা কিডসের কয়েকটা আরেকটা বিখ্যাত কবিতা ওড টু অটাম, এটা আরেকটা বিখ্যাত কবিতা। তো কিডসকে যেটা আমাদের মনে রাখতে হবে, আমরা হচ্ছে যে আমরা একটা মনে রাখতে পারি এভাবে যে তোমার মেঘনা লিমা, এটা মনে রাখলে কিডসের ম্যাক্সিমাম কাব্য মনে থাকবে। মেঘনা লিমা, এম দিয়া মেলানকুলি, ই দিয়া ইন্ডিমিয়ন, জি দিয়া গ্রেসিয়ান আর্ন, ইস দিয়া হাইপেরিয়ন, ইন দিয়া ওড টু এ নাইটিঙ্গেল, এ দিয়া ওড টু এন অটাম। আশিক বলছে এখানকার ভাইরাও এমন, তোমার ভাই এমন করছে, মানে তুমি কোনো মেয়েকে ভালোবাসতা তোমার ভাই ভালোবাসা দেয় না এরকম কিছু? বাহ, এটা কি বলো, এরকম করে নাকি ভাইয়েরা? ছোটো ভাইয়ের সাথে করে না এরকম, বোনের সাথে করে, হ্যাঁ বোনের সাথে করে তোমার, আমি করি নাই, আমার বোনের সাথে আমি করি নাই। আমার যখন আমার আব্বা যখন বলছে যে তুমি দেখে আসো, আমি দেখার কি আছে, এটা তো বিয়েকে আমি করবো নাকি, বিয়ে তো করবে ও করবে, বিয়ে তো ও তো পছন্দ করছে যেহেতু আমাদের পছন্দ, তাহলে আমার দেখার কি আছে এখানে। তাহলে আমরা মনে রাখবো মেঘনা লিমা,
মেঘনার মধ্যে এম তো হচ্ছে মেলানকলি, ই তো হচ্ছে এন্ডিমিয়ন, জিতে গ্রেসিয়ান আর্ন, এইচ হচ্ছে তোমার হাইপেরিয়ন, এন হচ্ছে ওর টু এন নাইটিঙ্গেল, এতে ওর টু এন অটাম, লিমাতে এল হচ্ছে লামিয়া, আইতে হচ্ছে ইসাবেলা, আর এম তো বলছে মেলানকলি, আর এই তো হচ্ছে অটাম। এবং কিডস বলছে আই থিঙ্ক অফ বিউটি ইজ জয় ফর এভার। এবং কিডস বলেছিলেন হার্ড মেলোডিস আর সুইট বাট দোজ আনহার্ড আর সুইটার। যেগুলো তুমি শুনে ফেলছো সেগুলো সুইট, যেগুলো শুনো নাই সেগুলো হচ্ছে যে আরও সুইটার। সো এই দিন নয় আরও দিন আছে, তাই না? টু সোলস উইথ বাট এ সিঙ্গল থট, টু হার্টস দ্যাট বিট অ্যাজ ওয়ান। বাহ, দেখছো, দুটা হার্ট কিন্তু একসাথে বিট করে। তো তুমি এই লাইন ইউজ করতে পারো। তো তোমার যদি জিজ্ঞেস করো তোমরা কেমন ভালোবাসো, তখন তুমি বলবা উই আর টু সোলস বাট এ সিঙ্গল থট, টু হার্টস দ্যাট বিট অ্যাজ ওয়ান। এরকম তুমি বলতে পারো। এবং জন কিডস বলছে মাই হার্ট এক্স অ্যান্ড এ ড্রাউজি নামনেস পেন্স। কিডস বলছে হোয়াট আর দ্য সংস অফ স্প্রিং, হোয়ার আর দে, থিঙ্ক নট অফ দেম দো হ্যাজ দাই মিউজিক টু। তার মানে কিডস বলছে যে এই স্প্রিংয়ের কবিতাগুলো কই, তার মানে স্প্রিং না থাকলেও তোমার অটামের তার নিজস্ব কিছু কবিতা আছে, এবং সেগুলো কিন্তু সেগুলো ভালো, সেগুলো ডিফারেন্ট। সো সেগুলো স্প্রিংয়ের মতো হইতে হবে না। সো অটামের তার নিজের কিছু সৌন্দর্য আছে। ও আচ্ছা, আরেকজন রয়ে গেছে আজকে, আলেকজান্ডার পুশকিন। সে একজন বিখ্যাত রাশিয়ান রাইটার, যাকে বলা হয় ফাদার অফ মডার্ন রাশিয়ান লিটারেচার এবং বলা হয় ন্যাশনাল পোয়েট অফ রাশিয়া। এবং তার বিখ্যাত নামগুলো হচ্ছে ইউজিন ওয়ানজিন, এবং তার বিখ্যাত নামটা হচ্ছে বরিস গোদুনভ। থ্যাংক ইউ।